আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আমাদের সাথে আপনারা যারা আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আফরানজুম বনহি, মুগদা মেডিকেল কলেজ প্রথম বর্ষ। আজকের এই লাইভে আমি হোস্ট এবং আমাদের সাথে আজকের বিষয় এইচএসসি এবং পরবর্তীতে আমাদের পদক্ষেপ নিয়ে আজকের এই লাইভে আমাদের সাথে আছে ড্রিম টু মেডিকেল এই গ্রুপটির তিনজন প্রতিষ্ঠাতা, শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের শুভ, রংপুর মেডিকেল কলেজের নীরব এবং রংপুর মেডিকেল কলেজেরই পলক। এবং তাদের সাথে আজকের প্রধান অতিথি 2019-20 মেডিকেল সেশনের জাতীয় মেধায় প্রথম স্থান অধিকারী রাগিব নূর। আমাদের মাঝে এখন আমি ডেকে নিচ্ছি আমাদের এই তিনজন প্রতিষ্ঠাতা এবং আমাদের সকলের পরিচিত রাগিব নূরকে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ওয়ালাইকুম আছি। আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যেহেতু প্রধান অতিথি আমাদের ডিএমসি K77 ব্যাচের রাগিব নূর, আমাদের সকলের প্রধান দৃষ্টিকেন্দ্র আপনার দিকে। তো আপনাকেই প্রথমে প্রশ্ন করার জন্য পারমিশন চাচ্ছি যে আপনি তো একটি ক্যাডেট ব্যাকগ্রাউন্ড থেকে এবার আমাদের জাতীয় মেধায় প্রথম হয়েছেন। ক্যাডেটে তো সাধারণত খুব স্ট্রিক্ট রুলস থাকে, সেখানে নিজের মনের মতো করে পড়ার সেরকম সুযোগ সুবিধা খুব একটা থাকে না। তো এই রকমের কড়া বাঁধা একদম টাইম টেবিলটা মেনটেন করার মাঝেও কিভাবে আপনি মেডিকেল ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বা কলেজ লাইফ থেকে কিভাবে আপনি প্রিপারেশনটা নিয়েছিলেন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সবাইকে প্রথমে আসসালামু আলাইকুম, আর সবাইকে থ্যাঙ্কস আমাদের সাথে ফর জয়েনিং আস ইন দিস টুডেস লাইভ শো। আর প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ড্রিম টু মেডিকেল গ্রুপটাকে যে আজকে আমাকে ইনভাইট করার জন্য। আই রিয়েলি ফিল ব্লেসড এন্ড অনার্ড। তো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেনটা ছিল যে আহ, আমি ক্যারেট ব্যাকগ্রাউন্ড থেকে আসছি এবং মানে আমার আমার যে লাইফস্টাইল ছিল অথবা আমার যে ডেইলি শিডিউল ছিল এটা বাংলাদেশের অন্যান্য স্টুডেন্ট থেকে কিছুটা আলাদা ছিল। মানে আমাদের একটা টাইট শিডিউলের মধ্যে দিয়ে যেতে হতো, প্লাস আমাদের একটা রেসিডেন্সিয়াল ইনস্টিটিউশন ছিল, প্লাস বাইরের স্টুডেন্ট যখন দেখি টিউশন করার চান্স পায়, টিচারের কাছে প্রাইভেট পড়ার চান্স পায়, আমাদের সেরকম কোনো সুযোগ ছিল না। প্লাস জি আমাদের জি। একটা নর্মাল শিডিউল থাকতো যে আমাদের দিনে হাইয়েস্ট 3 থেকে 4 ঘন্টা পড়ার সময় থাকতো। বেশিরভাগ সময় আমাদেরকে ফিজিক্যাল যেগুলো আমাদের ট্রেনিং থাকে সেগুলোতে ইনভেস্ট করতে হইতো। তো আমি যেটা বলবো, আমি যখন 6-এ যখন ছিলাম তখন মনে হইতো যে বুয়েটের প্রিপারেশন নিবো, বুয়েটে পড়বো। বা যখন আমি 7-এ ঢুকলাম তখন মনে হচ্ছিল যে হ্যাঁ আর্মিতে যাবো। বা যখন 9-10-এ আসলাম, যখন আমাদের সায়েন্স সাবজেক্টের 4 ভাগে ভাগ হয়ে গেল, মানে সরি 3 ভাগে ভাগ হয়ে গেল, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিতে, তখন আমি বুঝতে পারলাম যে আমার বায়োলজি সাবজেক্টের প্রতি আলাদা একটা প্যাশন আছে। প্লাস আমি বায়োলজি সাবজেক্টে অনেক ভালো মার্কস পাই এবং ওটা ভালো মনে রাখতে পারি। প্লাস কেমিস্ট্রি তো আমি ভালো করতে পারি। তো যখন 11-12 উঠলাম তখন ছোটবেলা থেকে মানে ইচ্ছা ছিল যে, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আব্বু আম্মু চাইতো যে অবশ্যই মেডিকেলে পড়তে ছেলে। আর 11-12 যখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো দিলাম বা দেখলাম যে আমার পরীক্ষাগুলো ভালো হচ্ছে, আমি কেমিস্ট্রি, বায়োলজি ভালো করতে পারতেছি, তো তখন থেকে ইচ্ছা ছিল যে আমি মেডিকেলে পড়বো। আর আমার যদি ডেইলি শিডিউল নিয়ে বলতে চাই যে পড়াশোনার টাইমটা আসলে অনেক লিমিটেড। আর আমরা যদি চাই তাহলে আমরা সেই টাইমটা বের করে নিতে পারি। যেমন আমি যদি বলি যে আমি যখন 11-এ ছিলাম তখন আমাদের রেস্ট আওয়ার থাকতো, রেস্ট আওয়ার 2 ঘন্টা ছিল। এবং ওই সময়টা নর্মালি সবাই ঘুমাইতো অথবা রেস্ট নিত। তো আমি 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ইউটিলাইজ করতাম পড়াশোনায়, আর 1 ঘন্টা রেস্ট নিতাম। তো এইভাবে আমি টাইম বের করতাম। তারপরে যখন সবাই আমাদের লাইটস আউট হইতো, মানে আমাদের ঘুমানোর সময় ছিল 11টায়, আর আমাদের সকাল 5টায় পিটি ছিল। তো ওই সময়টা আমি পুরোটা 11টা থেকে 1টা পর্যন্ত হয়তো পড়াশোনার কাজে ব্যয় করতাম, তারপরে ঘুমাতাম। তো এইভাবে আসলে আমি টাইমটা বের করে নিছি এবং লিমিটেড টাইমের মধ্যে একটা ভালো প্রিপারেশন নিয়ে মেডিকেল কলেজে অ্যাপিয়ার করার ট্রাইটা নিছি আর কি। মানে মূল কথা হচ্ছে ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। ধন্যবাদ রাগিব এক্স্যাক্টলি। নূর আপনাকে এই মূল্যবান এই এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করার জন্য। নীরব, আপনি ড্রিম টু মেডিকেলের ওয়ান অফ দ্য ফাউন্ডার। তো আপনাকে আমার প্রশ্ন ছিল যে অ্যাজ এ নর্মাল স্টুডেন্ট আপনি কিভাবে আপনার সময়টা ইউটিলাইজ করেছেন এইচএসসি টাইম থেকেই মেডিকেল প্রিপারেশনের জন্য?
নীরবের মাইক মিউট করা। শোনা যাচ্ছে দুঃখিত, আমাকে? কিছু যান্ত্রিক সমস্যার কারণে প্রথমে আপনি যা বলেছেন তা একটু শুনতে পাইনি। আপনি যদি প্রথম থেকে আবার বলতেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব হাসান নীরব, রংপুর মেডিকেল কলেজ প্রথম বর্ষ। শোনা যাচ্ছে? সব কিছু শোনা যাচ্ছে? জি নীরব, আপনার সব কথা শোনা যাচ্ছে এখন। তো আমার প্রথম থেকেই বলতে চাচ্ছি যে মেডিকেলে আসার পেছনে আমার স্টিমুলাস কি ছিল, কিভাবে আমার মেডিকেল লাইফে আসা, এটা নিয়ে প্রথম শেয়ার করতে চাচ্ছি। যে ছোট থেকেই আমার মেডিকেলের প্রতি একটা ঝোঁক যে আমি ডাক্তার হবো বড় হয়ে। আমার বাবা মা আমাকে সবথেকে বেশি সাপোর্ট দিছে এখানে। আমার আব্বু সবসময় বলতো যে তুমি বড় হয়ে ডাক্তার হবা। এইখান থেকে আমার অনুপ্রেরণা যে আমি মেডিকেল লাইফে আসবো। এসএসসি থেকেই যে প্রিপারেশন নেওয়া শুরু হয়েছিল, এসএসসি থেকে সময় থেকেই হয়তো দেখা যায় বায়োলজির প্রতি একটু ঝোঁক ছিল, যদিও একটা বৃষ্টি সাবজেক্ট, খারাপ লাগতো বায়োলজিটা, তারপর ওইটা করতাম। ওইটার পাশাপাশি ওই প্রিপারেশনের পাশাপাশি আবার তখন থেকে যে দেখতাম যে গরিব দুঃখী যেগুলো আছে আমাদের এলাকার আশেপাশে, ওদেরকে হেল্প করার জন্যই মূলত এই মেডিকেল লাইফে আসা। তারপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে যে এসএসসি পার করলাম, তারপরে মেডিকেল প্রিপারেশন দিলাম, আলহামদুলিল্লাহ চান্স পাইলাম। তারপরে এইভাবেই আসি, আলহামদুলিল্লাহ এভাবে আচ্ছা, চলতেছে এখন। তাহলে আপনার কথার সারমর্ম হচ্ছে যে নিজের প্যাশন বা হচ্ছে খারাপ লাগা ভালো লাগার পাশাপাশি আরেকটা যে জিনিসটাতে আমাদেরকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আমাদের স্ট্রেংথ। আমাদের স্ট্রেংথ যেখানে আমরা সেখানে অবশ্যই গুরুত্ব দিব। এবং আমাদের মেডিকেলে জি আসার অবশ্যই। প্রধান কারণ হবে যে সেবামূলক মানসিকতা নিয়ে আসা। হ্যাঁ অবশ্যই। আর যে ধন্যবাদ নীরব নিজের আপনাকে। ইচ্ছাটা হচ্ছে, জি অবশ্যই নিজের ইচ্ছাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে, সাথে ফ্যামিলি সাপোর্ট থাকলে আমরা অবশ্যই পারবো। আমি আবার চলে যাচ্ছি রাগিনুর আপনার কাছে, যে মেডিকেল প্রিপারেশনের জন্য যে 3টা মাস সময় পাওয়া যায়, এই সময়টাকে কিভাবে আমরা ইউটিলাইজ করব। দেখা যায় যে একজন সারাদিন পড়ে কিন্তু সে সেভাবে আউটপুটটা পায় না, কিন্তু আরেকজন খুব কম পড়ে কিন্তু সে খুব ভালো আউটপুট পায়। এই স্ট্র্যাটেজিটা কি, বা আপনার সেই সময় স্ট্র্যাটেজিটা কিরকম ছিল? এখানে মেইনলি আমি যখন এইচএসসির আগে যখন আমি ক্যাডেট কলেজে ছিলাম, তখন তখন মনে হতো যে বাইরের স্টুডেন্ট খুব হয়তো ভালো মতো পড়াশোনা করতেছে আর আমি ভিতরে দিয়ে কি করতেছি আল্লাহ জানে। তো আমি যখন এইচএসসি দিলাম তখন বের হয়ে একটা আমার নিজের মধ্যে একটা কনফিউশন কাজ করতো যে আমার আসলে আমার ইয়েটা কত দূর, প্রিপারেশনটা কত দূর। আর অনেকেই বলে যে মেডিকেলের আগে 3 মাস পড়লে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়, এটা অনেকের একটা ভুল ধারণা। আমার মনে হয় যে 11-12 যদি কেউ ভালো মতো পড়ালেখা করে তখন তার জন্য 3 মাসটা সে নর্মাল ফিল করেও পার করতে পারে এবং নর্মাল একটা প্রিপারেশন রেগুলার স্টাডিজ করেও সে অনেক ভালো রেজাল্ট করতে পারে। তো এখানে মোস্ট ক্রুশিয়াল ব্যাপারটা হলো যে আমাদেরকে 11-12 অনেক ভালোভাবে পড়ালেখা করতে হবে, এবং যারা 11-12 রেগুলার পড়াশোনা করবে এবং সিলেবাসটা নর্মালি কমপ্লিট করে আসবে তাদের জন্য এটা অনেক ইজি হবে এবং এবং ইজি হবে এবং এর মাধ্যমে সে অনেক ভালো ফলাফল পাবে। তো আমি 3 মাস ইউটিলাইজ করতাম। আমার 11-12 আমি মনে করি আমার এইচএসসি দেওয়ার আগে আমার সিলেবাসটা খুব ভালো মতো শেষ হয়েছিল, স্পেশালি বায়োলজি আর কেমিস্ট্রি এটা নিয়ে দেখলাম। আর আর যেহেতু আমি ইংলিশ ভার্সনে পড়তাম ক্লাস 7 টু ক্লাস 12, ইংলিশ ভার্সনে পড়ার কারণে আমি ইংলিশ জন্য একটা ভালো মোটামুটি একটা হার্ড পয়েন্ট ছিল, আমি যখন আসলাম তখন নর্মালি বেশি বেশি করে পরীক্ষা দিতাম। আর যেটা আমি সবসময় বলি যে পড়াশোনা শেষ করার 3টা স্টেপ থাকে, যে আমরা যখনই কেন আমরা পড়ি না কেন, পড়াশোনা করি না কেন, বা যেখানে কোচিং এ ভর্তি হই না কেন, তো কোচিং এ একটা কি করা হয়, একটা টপিক পড়ানো হয়, নেক্সট দিন সেটার উপর পরীক্ষা দেওয়া হয়। তো এটাই প্রায় সব কোচিং এ করা হয় এবং সবাই এটাই মেনটেন করে। তো আমি বলবো যে সবসময় 3টা স্টেপ এখানে আমাদেরকে মেনটেন করতে হবে। ফার্স্ট স্টেপটা হলো আমাদের কোচিং এ যেটা পড়াচ্ছে সেটা বাসায় এসে একবার পড়ে বইটা খুব ভালোভাবে দাগিয়ে নিতে হবে। অনেকে এখানে যেন গ্রিন পেন ইউজ করে বা রেড পেন ইউজ করে, যে যেটা ইউজ করে, অনেকে হাইলাইটার ইউজ করে। তো আমাদেরকে ফার্স্টে ওই ইম্পর্টেন্ট লাইনস গুলো আগে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে মার্কার অথবা পেন দিয়ে ডিগনিফাই করতে হবে। তো এটা হলো ফার্স্ট পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট হলো আমাদেরকে ওই যখন আমরা আইডেন্টিফাই করলাম দেন আমাদেরকে ওই পয়েন্ট গুলোর জন্য আবার সেগুলোর উপর মানে আরেকবার রিভাইজ দিতে হবে। তো আলটিমেটলি আমাদের 2বার পড়া হয়ে গেল। মানে সেকেন্ড স্টেপটা হলো যেটা আমরা দাগাইলাম সেটা পরীক্ষা দিলাম। আর থার্ড পয়েন্টটা অনেকে কমপ্লিট করতে পারে না, বাট এটা আমি বলবো যে অনেক ইম্পর্টেন্ট। থার্ড পয়েন্টটা হলো যা পড়লাম সেটার উপর আমাদেরকে একটা পরীক্ষা দিতে হবে। তো এই 3টা স্টেপ
আমি মনে করি যে কমপ্লিট করা খুবই ইম্পর্টেন্ট, এবং আমি 3টে স্টেপ খুব ভালো মতো ফলো করতাম। আর একটা কমন কোশ্চেন আমাকে হয়তো একটু পরে কোশ্চেনটা করা হবে যে কতক্ষণ পড়া উচিত ভাই, বা ভাই আপনি কতক্ষণ পড়েছিলেন, এটা খুবই কমন কোশ্চেন এবং জাতীয় কোশ্চেন, সবাই সবাইকে করে মেডিকেল যারা চান্স পেয়েছে। তো এটার অ্যান্সার আমি এখনই দিয়ে দিচ্ছি, সেটা হলো যে যতক্ষণ পর্যন্ত 3টে স্টেপ কমপ্লিট হবে না ততক্ষণ পর্যন্ত আমাকে পড়তে হবে। এটা যদি অনেকের জন্য অনেক বেশি সময় লাগতে পারে, অনেকের জন্য দিনে 14-15 ঘন্টা লাগতে পারে, অনেকের জন্য 10 ঘন্টা লাগতে পারে, অনেকের জন্য 2-3 ঘন্টায় হয়ে যেতে পারে। তো এটা তার পার্সন টু পার্সন ভ্যারি করবে, যার যতটুকু পর্যন্ত সময় লাগে তাকে মানে ততটুকু যার বেশি টাইম। ক্যাপাসিটি যেরকম আমাদেরকে সেভাবে আমাদের এফোর্ট দিতে হবে। হ্যাঁ, যার ক্যালিবার যেরকম তাকে সেরকম এফোর্ট দিতে হবে। কেউ যদি এখন আরামসে 11-12 না পার করে পারে, তাকে অবশ্যই তাকে এই 3 মাসে খুব ভালো মতো করে প্রিপারেশন অবশ্যই নিতে হবে। আর অবশ্যই। যদি 11-12 খুব ভালো মতো করে প্রিপারেশন নিয়ে আসে, তাহলে তার এখানে খুব একটা সময় দিতে হবে না। আর তাও অনেকে বলে যে ভাইয়া তাও আপনি এক্স্যাক্টলি বলেন যে কত সময় দরকার, অনেকে এটা বলে। যদি আমি বলি যে এই সময় নিজের মনের শান্তির জন্য অথবা আমাদের হেলথের দিকে তাকায়, আমাদের সারাউন্ডিংস এর দিকে তাকায় মোটামুটি 7-8 ঘন্টা পড়লেই আনাস। 7-8 পড়লে আমার মনে হয় ইয়ে হয়ে যাবে। বাট মেইন ভাইটাল পয়েন্ট হলো আমাদেরকে ওই 3টে স্টেপ ফলো করতে হবে। অনেক অনেক ধন্যবাদ রাগিব নূর আপনাকে। এই সম্পর্কে আমি মতামত জানতে চাচ্ছি আমাদের আরেকজন প্রতিষ্ঠাতা আমানুল্লাহ পলকের কাছ থেকে। মাইকটা মিউট করা মেবি আমানুল্লাহ আচ্ছা পলকের, একটু যদি। হ্যাঁ, ধন্যবাদ। বন্দি, কোশ্চেনটা আরেকবার। আচ্ছা, এই 3 মাস, যে 3 মাস আমরা এইচএসসি পরবর্তী সময় পেয়ে থাকি, এবার হয়তো আমরা সেরকম ভাবে নাও পেতে পারি। তো এখন এই কোয়ারেন্টাইন মুহূর্তে আমরা কি করতে পারি যে এটা নাকি পরবর্তীতে আমাদের ওই 3 মাস না পেলেও কোনো হ্যাম্পার করবে না? আচ্ছা, অনেক ধন্যবাদ বন্দিকে কোশ্চেনটা করার জন্য এবং আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। তো এইবার যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য কিন্তু একটা ধাক্কা যাইতেছে এখন এই টাইমে, রানিং অবশ্যই। টাইমে অনেক ধাক্কা যাইতেছে। তারা অনেকেই, বেশিরভাগই, ম্যাক্সিমামই তোর ভেঙে পড়ছে অনেকেই, যে কি হবে না হবে কোনো নিশ্চয়তার আবার মধ্যে নাই অনেকের তারা। ধৈর্য আর থাকতেছে না, মানে হচ্ছে যে হ্যাঁ, এতদিন কন্টিনিউয়াসলি 2টা বছর পড়ে আসতে আসতে একটা পরীক্ষা থাকলে একটা চাপ থাকে যে আমার সামনে বোর্ড পরীক্ষা, আমি পড়বো। কিন্তু অনেকে ওই পড়ার মোটিভেশনটা পাচ্ছে না, যে ম্যাক্সিমাম টাইমে বলতেছে যে এক্স্যাক্টলি আপু আর কত পড়বো, বা আমাদের সেটাই। আসলেও কিছু হবে কিনা, কি এমন একটা অনিশ্চয়তার ভিতরে আমরা সবাই আছি। এই সম্পর্কে যদি কিছু বলতেন। এক্স্যাক্টলি, আসলে তারা মানে তারা ট্রাকে থাকতেছে না। তারা একটা ট্রাকে ছিল, এক্স্যাক্টলি। পড়াশোনা একটা ট্রাকে জি। ছিল। তাদের একটা গতি ছিল, সেই গতিটা কিন্তু এখন তারা মন্দন হয়ে গেছে সেই জায়গায়। তো তাদের পড়াশোনা গতিটা আগের মতো নাই। অনেকেই বলতেছে যে ভাইয়া অনেক ভালো প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু এখন তো নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেছে আমাদের উপরে। প্রিপারেশন যত ভালো হইতেছিল, এখন আর নেগেটিভ ইম্প্যাক্টটার কারণে যেগুলো পড়ছি ওগুলা আর ভুলে যাইতেছি। এখন প্র্যাকটিস না করলে তো অ্যাকচুয়ালি মনে থাকে সেটাই। না, জি, অবশ্যই। এত 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 পড়াশোনা। তো আমি তাদেরকে বলবো যে অবশ্যই তোমার নিজে নিজে করতে হবে, বাসায় নিজে নিজেই প্র্যাকটিস করতে হবে। যে মানে এটা শুধুমাত্র যে একটা মানে তোমার তোমার জন্য আদর্শ স্বরূপ, আশীর্বাদ স্বরূপ অনেকের জন্য। যদি আশীর্বাদ হিসেবে নেওয়া যায় কোয়ারেন্টাইন টাইম থাকে, যারা আশীর্বাদ হিসেবে নিবে তারাই ভালো করবে। যারা প্রতিদিন প্র্যাকটিস করে যাবে, নিজেদের পড়াশোনাটা ট্রাকে থাকবে, চালায় যাবে কন্টিনিউয়াসলি, তারাই আলটিমেটলি শেষে গিয়ে ভালো করবে। আর যারা এইসব হতাশায় ভুগবে, তারপর ঠিকমতো পড়াশোনাটা করবে না, আবার যারা এখন ট্রাকে যুক্ত থাকবে না হচ্ছে তারা। যে এই যে ফেসবুকে অনেক মানে অপ্রয়োজনীয় সময় নষ্ট করা। বর্তমান মানে জেনারেশন আমাদের আমাদের অনুজদের অগ্রজদের অনেকের এই সমস্যাটা হচ্ছে ফেসবুক বা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব বা এগুলো যে আছে, এগুলোতে মানে অপ্রয়োজনীয় সময়গুলো আমরা নষ্ট করছি। সেক্ষেত্রে দেখা এক্স্যাক্টলি, যাচ্ছে যে এগুলোতে অ্যাডিক্টেড হয়ে যে পড়াশোনার প্রতি মন বসতেছে না। সেক্ষেত্রে আপনার কি এক্স্যাক্টলি, বলার আছে? সেটাই। এখন তা এরাটা হইতেছে ট্রেন্ডিং এর এরা, যেটাই ট্রেন্ডিং চলে আসে সবাই ওটার পিছনে ছুটতেছে। তো একটা কিছু ফেসবুকে চলে আসতেছে, সেটার পিছনে অনেকেই অনেক সময় লাগাইতেছে। তারপর ফেসবুকে এমন অনেক মানে জিনিস আছে যেটা অনেক অ্যাট্রাকটিভ জিনিসগুলা, এসব একবার ঢুকলে কোন দিক দিয়ে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা চলে যাইতেছে তারা টের পাইতেছে না। কিন্তু তারা যে তাদের মানে গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করতেছে, তারা কিন্তু সেটা বুঝতেছে না যে সময়গুলো আসলে চলে যাইতেছে। কিন্তু ওই টাইমে যারা আবার এইসব ফেসবুককে একপাশে রেখে যারা মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতেছে, পড়াশোনা চালিয়ে যাইতেছে, তারাই আলটিমেটলি ভালো করবে। এটাই তো যেটা হবে আর কি ভবিষ্যতে, আলটিমেটলি তারাই ভালো করবে। সো আমি তাদেরকে বলবো যে এইসব সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের গুরুত্বপূর্ণ সময়টাকে না কাটিয়ে সেই সময়টাকে পড়ার টেবিলে কাজে লাগানো উচিত। আর যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটাইতে হয়, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক স্কোপ আছে অনেক ভালো কিছু করার। শুধুমাত্র এগুলো যে
নেগেটিভ দিক আছে, তাই না? অনেক অনেক পজিটিভ দিক আছে। যেমন আমরা যেটা করতেছি এখন, এটা কিন্তু একটা পজিটিভ দিক, ঠিক আছে? তো সেটা বুঝতে হবে, যে বুঝে নিতে হবে কোথায় পজিটিভ দিকটা, পজিটিভ জায়গাটা কোথায় আসলে আমার জন্য, কোনটা কাজে লাগবে সেটা বুঝে নিতে হবে। এবং সেই জায়গায় টাইমটাকে যদি কাজে লাগানো যায়, তাহলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা আমাদের জন্য অভিশাপ না হয়ে আদর্শ আশীর্বাদ স্বরূপ আসবে। থ্যাংক ইউ আমানুল্লাহ পলক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম নেগেটিভিটির মাঝে আমাদেরকে পজিটিভিটি খুঁজে নিতে হবে, আর স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ধন্যবাদ আমানুল্লাহ ইয়া, পলক। এক্স্যাক্টলি। শুভরাজ, অনেক আপনার কাছে ধন্যবাদ। এই সম্পর্কে জানতে চাচ্ছি যে আমাদের যে গ্রুপটা ড্রিম টু মেডিকেল, এইটা এই অনলাইন প্ল্যাটফর্মটা, এই যে হাজারটা অ্যাট্রাকশন ডিস্ট্রাকশন এর মাঝে যে এরকম কিছু কিছু গ্রুপ আছে বা অনলাইন প্ল্যাটফর্ম গুলো আছে, 10 মিনিট স্কুল ছিল, অন্যরকম পাঠশালা আছে, আমাদের ড্রিম টু মেডিকেল আছে, এরকম গ্রুপগুলোর মানে এইসব ক্ষেত্রে স্টুডেন্টরা যে লাভবান হচ্ছে, এক্ষেত্রে আপনার বক্তব্যটা কি, যদি কিছু বলতেন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি তোমাকে কোশ্চেন করার জন্য। তো মেইন কথাটা হচ্ছে যে আমি যখন মেডিকেলের প্রিপারেশন নিতাম, তো তখন প্রচুর কোশ্চেন সলভ করতাম। তখন হয়তো এত গ্রুপ ছিল না। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কোচিং এর কোশ্চেন কালেক্ট করে আমি মেইনলি কোশ্চেন কালেক্ট করে সলভ করতে করতে তেমন হয়ে গেছিল যে আমার কোন বইয়ে কোন লাইনে কি কোশ্চেন করতে পারে সেটা আমি কোশ্চেন দেখে পেজ নাম্বার বলে দিতে পারতাম, যে এটা এই এই বইয়ের এত নাম্বার পেজে এত নাম্বার লাইন এরকম আছে। তো কোয়েশ্চেন সলভটা হচ্ছে মেইন ব্যাপার, যে তুমি যতই পড়ো না কেন, তুমি যদি কোয়েশ্চেনের ধরন না বুঝতে পারো, তাহলে মেডিকেলের কোয়েশ্চেন গুলো হয় এমন যে তুমি পড়ে আসছো, কিন্তু এমন এমন অপশন দেয় যে তোমার দুইটা অপশনের মধ্যে মনে হয় যে এইটাও করছি ওইটাও করছি, কোনটা যে হবে সেটা আসলে মনে নাই। তো যত বেশি তুমি আসলে কোয়েশ্চেন সলভ করে নিজের অভিজ্ঞতা অর্জন করবে যে এই কোয়েশ্চেনের এই অ্যান্সারই হবে, ততটা ভালো। তো বর্তমানে বিভিন্ন গ্রুপই খোলা হচ্ছে, তো আমাদের সেই উপলক্ষে খোলা যে এখানে প্রতিদিন ডেইলি এক্সাম নেয়। তো পোলাপান যারা আছে তারা যদি নিয়মিত পরীক্ষা দেয় আর কি, তাদের জন্যই ভালো যে তারা পরীক্ষা দিয়ে বিভিন্ন, আর আমাদের গ্রুপে বিভিন্ন জিনিস শেয়ার করা হয় যেগুলো মেডিকেলে খুবই গুরুত্বপূর্ণ। আর অন্য দিক দিয়ে হচ্ছে যে অনেকেই ফেসবুকে হয়তো বোরিং সময় কাটাইতে আসে, তো তারা যদি সেই সময় এইসব শিক্ষামূলক গ্রুপে এসে বিভিন্ন ধরনের কোশ্চেন সলভ করে বা বিভিন্ন ধরনের নেমোনিক্স ট্রিক্স এগুলো শিখে, এটা তাদের জন্য এইচএসসি তে এমসিকিউ সলভ করার ক্ষেত্রে যেমন সুবিধা হবে, আবার মেডিকেল ভর্তি পরীক্ষা এবার যেহেতু তারা খুবই কম সময় পাবে ভর্তি পরীক্ষার পর, এটা বোঝাই যাচ্ছে। তো এখন থেকে তো যদি প্রস্তুতি শুরু না করে তাহলে পরে সাফার করবে। তো আমার কথা থাকবে যে যত আহ পারা যায়, যতটা পারা যায় আর কি, বেশি বেশি কোয়েশ্চেন সলভ করা এখন থেকে। কেননা কোয়েশ্চেন সলভ না করলে আমি বই যতই পড়ি, পরীক্ষা হলে গিয়ে আমার নিজেরই এমন হয়েছে যে আমার আফসোস লাগে যে আমি যদি আরেকটু কোয়েশ্চেন সলভ করতাম, যে আরো কয়েকটা কোয়েশ্চেন পারতাম। কিছু ইজি কোয়েশ্চেন আমরা ভুল করে আসছি, এটা হবে নর্মাল, কিন্তু যত কোয়েশ্চেন সলভ করা যাবে আসলে ততই আমার কি বলে অভিজ্ঞতা বাড়বে এবং আমি ভালো মতো পরীক্ষাটা দিতে পারবো। ধন্যবাদ শুভরাজ। রাজবংশী আপনাকে। এখন আমি আবার চলে যাব রাগিব নূর আপনার কাছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে যদি এখন সবকিছু ঠিকঠাক থাকতো, তবে অনেক সময় দেখা যেত যে নটর ড্যাম, হলি ক্রস এরকম নাম করা কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের অনেক ঝাঁক বেঁধে শিক্ষার্থীরা মানে অসীম আগ্রহে চোখ পেতে থাকতো যে আমি এরকম কিছু একটা নাম করা একটি শিক্ষা প্রতিষ্ঠানে আমি পড়বো, আমি আর 2টা বছর আমি খাটবো এবং আমি আমার স্বপ্নের জায়গায় যাব। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে হচ্ছে, যারা এসব নাম করা বা হচ্ছে এরকম প্রতিষ্ঠানে যারা যেতে পারেনি গত বছর বা বিগত বছর, বা আপনি অ্যাজ এ ক্যাডেট পার্সন হিসেবে, যেহেতু আপনি নিজে এরকম কোনো নর্মাল ইনস্টিটিউশনে পড়েননি, আপনার কাছে এরকম প্রতিষ্ঠানের সাথে নিজের পড়াশোনার তুলনা করলে কোনটাকে বেশি লাভজনক মনে হয়, বা কোনটাকে বেশি আমাদের ইম্পর্টেন্স দেওয়া দরকার? যে প্রাতিষ্ঠানে একটা পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারলাম না, সেটা নিয়ে ডিপ্রেশনে থেকে আমি পড়াশোনা করবো না, নাকি ভর্তি হতে পারিনি কিন্তু পরবর্তীতে যাতে আমি আরো ভালো জায়গায় যেতে পারি সে নিয়ে একটি আগ্রহ নিয়ে আরো দ্বিগুণ উদ্যমে পড়াটা আপনার কাছে বেটার মনে হয়? আচ্ছা, এখানে ফার্স্টে বলিতে যে আমাদের এডুকেশন ইনস্টিটিউশন কোনো ধরনের ফ্যাক্ট না। যদি আমরা লাস্ট কয়েক বছরের ফার্স্টের দিকে তাকাই, লাস্ট বছরের ফার্স্ট ছিল ইসমাম ভাইয়া, তিনি খুলনা ইমাম সিটি কলেজ থেকে। তার আগের বছরের ফার্স্ট ছিল ইউসুফ ভাইয়া, তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে। তার আগের বছরের ফার্স্ট ছিল রিফিত ভাইয়া। যাই হোক, এরা কেউই কিন্তু নটর ডেম বা হলি ক্রস এরকম কোনো ইনস্টিটিউশন ছিল না, ইকো হচ্ছে মেবি। সো আমি যেটা বলবো যে ফার্স্ট হওয়ার জন্য অথবা ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য, ডিএমসি চান্স পাওয়ার জন্য অথবা কোনো একটা ভালো মেডিকেলে চান্স পাওয়ার জন্য এডুকেশন ইনস্টিটিউশন কিন্তু কোনো ধরনের ফ্যাক্ট না। যেমন আমারও কখনো এই আফসোস ছিল না যে আমাকে নটর ডেমে ভর্তি হওয়া লাগবে, এটা আমার কোনো টার্গেট ছিল না। আমি ক্যাট কলেজে পড়েই অনেক খুশি ছিলাম। এবং আমি বলবো যে ক্যাট কলেজের
যে আমাদের নর্মাল কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে বা কারিকুলাম যেটা ছিল বা ডেইলি শিডিউল ছিল, এটা আমার মেডিকেলে চান্স পাওয়ার পিছনে অনেক হেল্প করেছিল। কেন আমাদের একটা, যেমন বাইরে দেখি কি হয় যে আমাদের বাইরে অনেক সময় আমাদের অনেক কাজের মানে অনেক রিলেটিভস আসে অথবা আমরা কোথাও ঘুরতে যাই, এরকম সময় আমাদের অনেক সময় নষ্ট হয়। আর ক্যাট কলেজে আমি একটা ডেইলি শিডিউলের মধ্যে দিয়ে যেতাম, সো এই দিক দিয়ে আমার টাইম নষ্টটা কম হইতো। আর এডুকেশনাল ইনস্টিটিউশন আসলে একটা জাস্ট কি বলবো, মানে এটা আমাদের একটা গাইডলাইন দেয় যে অনেকে বলে কোন কোচিং বেস্ট, এরকম একটা কথাও আসে যে কোচিং ইনস্টিটিউশন এগুলো হলো নর্মাল, হলে আমাদের একটা গাইডলাইন দেয় নর্মাল, কিন্তু আমাদের মেইন যেটা আমাদের প্রফিসিয়েন্সি সাবজেক্টগুলোতে কিরকম এটাই মেইনলি ফ্যাক্ট করে। তো আমি বলবো ইনস্টিটিউশন কোনো ধরনেরই ফ্যাক্ট না, অনেকে অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক ভালো রেজাল্ট করে। যেমন আমি ডিএমসি যখন অবশ্যই। আসছি, আমাদের 220 জন টোটাল নর্মাল সিটরা 220 জন, আর আমাদের বাকিটা ফরেনার্স থাকে। তো 220 জনের আমি এমনটা দেখিনি যে সবাই নটরডেম থেকে আসছে অথবা সবাই হলিক্রস থেকে আসছে, সবাই পিটার থেকে আসছে, এরকমটা কিন্তু না। অনেক জায়গা থেকে অনেকে চান্স পেয়েছে, হয়তো তাদের সংখ্যাটা বেশি, বাট এমন তো হয়নি যে সবাই একদম ভালো ইনস্টিটিউশন থেকেই আসছে। ক্যাডেট কলেজ থেকে আসছে, অবশ্যই। অনেক কলেজ থেকে আসছে, অনেকে অনেক সরকারি কলেজ থেকে আসছে। তো সব জায়গা থেকে কিন্তু আসতেছে। সো মেইনলি ইনস্টিটিউশন কোনো ফ্যাক্ট না। কেউ যদি ভালো ইনস্টিটিউশনে ভর্তি হতে পারেনি, এসএসসির পরে কোনো ভালো জায়গায় চান্স পায়নি, তো তার মন খারাপ করার অথবা ডিপ্রেসড হওয়ার কোনোই কারণ নেই। তাকে আমি বলবো যে খুব ভালো মতো পড়াশোনা করে যাও। কেন, আলটিমেট যেটা রেজাল্ট সেটা হলো আমাদের অ্যাডমিশন টেস্ট, এটাই সবচেয়ে বড় একটা জিনিস। তো এসএসসির পরে কোথায় ভর্তি হলাম এটা কোনখানেই ফ্যাক্ট না, কাউকে এটা নিয়ে মন খারাপ করারও কোনো দরকার নেই। মানে কাউকে কোনো এটা কাউন্টি করার দরকার নেই যে সে কোথায় পড়তেছে, কেন অনেক সময় অনেক ভালো ভালো ইনস্টিটিউশন ছাত্রছাত্রীরা অনেক ভালো জায়গায় ভর্তি হতে পারে না। তো 11-12 পড়াশোনাটাই মেইন, নিজের পড়াশোনাটাই মেইন, নিজের ক্যালিবারটাই মেইন। দ্যাটস অল। ধন্যবাদ আপনাকে রাগিব নূর। এবার আমি আমানুল্লাহ পলকের কাছে আবার চলে যাচ্ছি। আমানুল্লাহ পলক, আপনার আচ্ছা, কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই 2টো বছরে কিভাবে পড়লে সাধারণত আমরা মোটামুটি বলতে পারবো যে না আমরা প্রিপেয়ার্ড? অনেক ধন্যবাদ আমাকে কোশ্চেনটি করার জন্য। তো 11-12 যেটা রাগিব বললো যে এই 2টা বছর অনেক গুরুত্বপূর্ণ, যারা এই 2টা বছর রেগুলারলি পড়াশোনাটা করে যাবে এবং এই 2টা বছরে একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে যাবে, তাদের কিন্তু পরে অ্যাডমিশনের পরে গিয়ে ততটা চাপ নিতে হবে না, ততটা প্রেশার তাদের নিতে হবে না। তো এই 2টা বছর অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং যারা প্রথম থেকে এই 2টা বছরের প্রত্যেকটা দিনকে কাজে লাগাবে, তারাই আলটিমেটলি শেষে গিয়ে সাকসেসফুল হবে। তো আমার কথা হচ্ছে যে পড়ার টাইমটা ঠিক আছে, অনেকেই বলে যে ভাই কতক্ষণ পড়বো, কত ঘন্টা পড়বো, কত ঘন্টা পড়লে আলটিমেটলি আমার আমার বলে যে মানে স্পেসিফিক্যালি অনেকে জিজ্ঞেস করে যে ফার্স্ট ইয়ার কতক্ষণ পড়বো, সেকেন্ড ইয়ারে গিয়ে কতক্ষণ পড়বো, তারপর জিজ্ঞেস করে যে ফাইনাল মানে ফার্স্ট ইয়ার ফাইনালের পরীক্ষার আগে কতক্ষণ পড়বো, বা টেস্ট পরীক্ষার আগে কতক্ষণ পড়বো, এইচএসসি আগে কতক্ষণ পড়বো। আসলে কতক্ষণ পড়বো এটার কোনো অ্যান্সার, স্পেসিফিক কোনো অ্যান্সার আসলে নাই। তো আমি যেটা বলবো যে প্রতিদিনের পড়াটা যাতে প্রতিদিন শেষ করা যায়, মানে তুমি যেটা প্রতিদিন তুমি একটা লক্ষ্য নিয়ে পড়বা যে আজকে এটা শুরু করব, এই পড়াটা এটা শেষ করতে হবে আমাকে, সো এটা তুমি শেষ করো, এটা যতক্ষণই লাগুক কোনো সমস্যা নেই। তোমার ওই পড়াটা শেষ করতে কারো 10 ঘন্টা লাগতেছে, কারো 7 ঘন্টা লাগতেছে, কারো 2-3 ঘন্টাতে হয়ে যেতেছে। তো তোমার যতক্ষণই লাগুক তুমি পড়াটা শেষ করো। আর অবশ্যই সবচেয়ে বড় কথা, রেগুলারিটিটা মেনটেন করতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে প্রত্যেক দিন। তোমার কিন্তু যখনই কয়েকদিন বাদ যাবে পড়াশোনাটা বাকি যাবে, তখন কিন্তু আগের মতো উদ্যমটা থাকবে না, উদ্যমটা হারায় যাবে। সো রেগুলার পড়াশোনা করতে হবে, প্রতিদিনে পড়া, অল্প করে পড়লেও সমস্যা নেই, অল্প পড়ো কিন্তু রেগুলার পড়ো। আর আমি যেটা স্পেশালি বলি যে রেগুলার সবগুলা সাবজেক্টই একটু একটু করে পড়া, না হলে একটা সাবজেক্ট অনেক দিন ধরে না পড়বি, স্পেশালি সায়েন্সের সাবজেক্ট গুলা, সায়েন্সের সাবজেক্ট গুলো আছে এক্সেপ্ট তোমার অপশনাল সাবজেক্ট, সেটা কম পড়তে পারো সমস্যা নেই, কিন্তু যে সাবজেক্ট গুলো তোমার একদম কম্পালসরি সেগুলা প্রতিদিন একটু একটু করে হলেও পড়া উচিত। একদিনে একবারে সারাদিন ফিজিক্স করলাম বা ওই দিন কেমিস্ট্রি বায়োলজি ধরলাম না, এটা এটা আমি সাপোর্ট করি না। তুমি ফিজিক্স করো সমস্যা নেই, তুমি তোমার সেই দিনে তোমার ডমিনেন্ট সাবজেক্টটা ফিজিক্স হোক, বাট তুমি কেমিস্ট্রি আর বায়োলজিটাও একটু করে পড়ো, একটু করে এগিয়ে নাও, কারণ সবগুলা সাবজেক্টেরই সমান গুরুত্বপূর্ণ। একটাতে পিছিয়ে পড়লেই কিন্তু আলটিমেটলি তুমি রেসে পিছিয়ে যাবে, তুমি এইচএসসি তে পিছিয়ে যাবা, তুমি অ্যাডমিশন যে রেসটা আছে রেসে পিছিয়ে পড়বা, এটাই। তো সবগুলা সাবজেক্টই অল্প অল্প করে প্রতিদিনই পড়ো, এভাবে পড়ে পড়ে এগিয়ে যাও। তারপর যেভাবে পড়তেছো প্রতিদিন পড়ার, নিজে যদি পারো একটা রুটিন করো। এটা অনেক কঠিন রুটিন মেনটেন করা, এটা বোঝা যায় যে আমি জীবনে রুটিন মেনটেন করতে পারি না নিজেই। তো
রুটিন ফ্যাক্ট না, তুমি নিজের মতো করেই করো, সমস্যা নাই, কিন্তু রেগুলার হও। তুমি যত থ্যাংক বেশি ইউ রেগুলার আমানুল্লাহ হবা বলক তত ভালো। আপনাকে। আম, রাগিব ভাই, আপনার কাছে একটি প্রশ্ন এসেছে ফেসবুক লাইভ থেকে, যে 11-12 এর পড়ার নিয়মটা যদি আপনি বলতেন, যে আপনি কিভাবে, মানে যদি নর্মাল স্টুডেন্ট যদি হয়ে থাকে এবং তাদের ফ্যাসিলিটি যদি নর্মালি থাকে, তো তারা কিভাবে ইউটিলাইজ করতে পারে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদেরকে ফার্স্টে যেটা অনেকের ডাউট থাকে, যেমন আমি ইংলিশ ভার্সন থেকে আসছি, অনেকের ডাউট থাকে যে ইংলিশ ভার্সনে বই পড়বো কিনা বাংলা ভার্সনে বই পড়বো। তো সবাইকে সবার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো বাংলা ভার্সনে বই কিনতে হবে। তো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে অনেকে ইংলিশ ভার্সন স্টুডেন্ট থাকতে পারে, আমি যেমন ইংলিশ ভার্সন ছিলাম, বাট আমি বাংলা বইগুলো পড়ছিলাম। তো সবাইকে আগে যে মেডিকেলের যেগুলো রেফারেন্স বুক আছে সেগুলো আগে কিনতে হবে। এটা সবাই জানে মনে হয়, এখন আসলে সবকিছু সবাই জানে, বা সেটা আসলে ইমপ্লিমেন্ট করাটা জরুরি। তো সবাইকে আমাদেরকে আগে মেডিকেল রেফারেন্স বুক গুলো মানে আমাকে কিনতে হবে। সেটা ফার্স্ট অফ অল যদি আমি ধরি যে জুওলজির জন্য, সেটা হলো গাজী আজমল স্যার। তো রেফারেন্স বুক জুওলজির জন্য গাজী আজমল স্যার, আমি একটা এক্সাম্পল নিই যে গাজী আজমল স্যারের বইটা আমাদের পড়তে হবে। তো সবার আগে আমাদেরকে ওই বইটা খুব ভালো মতো, একটা চ্যাপ্টার পড়তেছি, সেই চ্যাপ্টারটা আমাকে খুব ভালো মতো পড়তে হবে। অনেকের ইচ্ছা আবার থাকে যে আমি শুরু থেকে অনেক ভালোভাবে পড়বো, বা যারা বেশি অনেক স্টুডিয়াস বা মেরিটোরিয়াস, তারা কি করে, যেমন আমি যেটা করতাম সেটা হলো যে আমি কাজী হাসান স্যারের বইটা কিনছিলাম, সাইড বাই সাইড আলিম স্যারের বইটা কিনছিলাম। তো এই দুইটা বই আমি 11-12 যখন শুরু থেকে পড়তাম, তখন আলিম স্যারের বইটা ফার্স্টে গাজী আজম স্যারের বইটা পড়তাম, দেন আলিম স্যারের বইটা থেকে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস বা যেগুলো গাজী আজম স্যারের বইয়ে নাই, সেই জিনিসগুলো আলিম স্যারের বইটা থেকে লিখে সেটা আমি গাজী আজম স্যারের বইয়ের উপরে যেগুলো ফাঁকা জায়গা থেকে সেগুলো লিখে রাখতাম। খুব একটা ইনফরমেশন ডিফার করে না নর্মালি, আর যত কি ইনফরমেশন ডিফার করে অনেক সময় দুই বই থেকে কোশ্চেন হয়। তো আমি আগে ফার্স্টে আলিম স্যারের বই থেকে ওগুলো জিনিস পড়ে সেগুলো আমি গাজী আজম স্যারের বইয়ের সাইডে অথবা অন্য একটা খাতায় লিখে রাখতাম ওনার একটা চ্যাপ্টার পড়ার সময়। যেমন আমি ধরি, আমি এক্সাম্পল হিসেবে ব্লাড সার্কুলেটরি সিস্টেম, যেটা মানে বাংলায় বললে হবে রক্ত সংবহন তন্ত্র। তো যখন আমি ব্লাড সার্কুলেটরি সিস্টেম পড়তাম, তখন আমি যখন আজমল স্যারের বইটা পড়লাম, তারপরে আমি আলিম স্যারের বইটা থেকে ইম্পর্টেন্ট লাইনস গুলো বা যেগুলো আজমল স্যারের বইয়ে নাই সেগুলো আইডেন্টিফাই করে সেটা আমি স্যারের বইয়ে লিখে রাখতাম। তাহলে আমাদের কিন্তু বারবার দুইটা বই পড়া লাগতেছে না, একটা বই পড়ার মাধ্যমে আমরা দুইটা বইয়ের পড়াটা পড়ে ফেলতে পারছি। তো এটা একটা অনেকটা ইম্পর্টেন্ট। আর তারপরে হলো যে অনেকে বলে যে এত এত ইনফরমেশন আমার মনে থাকে না, বা কোনটা ইনফরমেশন পড়বো কোনটা পড়বো না। তো অনেকের অনেকেরই যেখানে যারা উপস্থিত সবারই ইচ্ছা, বা যারা লাইফে দেখছে সবারই ইচ্ছা অবশ্যই মেডিকেলে পড়ার জন্য বা নর্মালি এইচএসসি তে ভালো করার জন্য। তো দুই দিক দিয়ে যদি আমি বলি যে কোন জিনিস পড়বো কোন জিনিস পড়বো না, সেটা আমাদের ইম্পর্টেন্ট হলো যে আমাদেরকে নিউমেরিক্যাল ডাটাস গুলো সেরকম পড়ার দরকার নেই। তো এখানে ফার্স্টে বলি যে মেডিকেলের 100টা কোশ্চেন যদি থাকে, তার মধ্যে হাইয়েস্ট 2টা 3টা অথবা হাইয়েস্ট 4টা কোশ্চেন থাকে যেটা নিউমেরিক্যাল ভ্যালুস দিয়ে আসে। তো আমি ফার্স্টে স্টুডেন্টদের বলবো, যারা আমার জুনিয়র্স আছে তাদেরকে বলবো, ফার্স্টে যদি তোমার নিউমেরিক্যাল ডাটাস গুলো তোমরা অমিট করতে পারো, তুমি এটা করলে দেখবা যে তোমাদের পড়াশোনাটা অনেক কমে গেছে। আর নিউমেরিক্যাল ডাটাস গুলো মনে রাখা খুব ইজি, সরি হার্ড অনেক। টাফ। তো এগুলো যদি অমিট করতে পারো তাহলে দেখো তোমার পড়াশোনাটা অনেকটা কমে গেছে। তো আরেকটা হলো যে তারপরে আমাদেরকে যারা এই মেডিকেলের প্রিপারেশন নিবা বা মেডিকেল অ্যাডভেন্টেজে অ্যাপিয়ার করবা, তো তোমাদের জন্য থাকবে যে বলতে গেলে তোমরা আগের বছরের কোশ্চেন্স গুলো দেখবা। নর্মালি আগের বছরের কোশ্চেন্স গুলো দেখলে তোমার নর্মাল যে মেডিকেলের যে কোশ্চেন্স গুলো আছে সেগুলোর উপরে একটা রাফ ভিউ পেয়ে যাবে, একটা নর্মাল ভিউ পেয়ে যাবে যে কিরকম একটা কোশ্চেন্স আসে। তো তোমরা আসলে সেগুলো বুঝতে পারবা যে কোন জিনিসগুলো পড়তে হবে কোন জিনিসগুলো পড়তে হবে না। অথবা আরেকটা জিনিস ভালো হয়, তোমাদের আশেপাশে কোনো যদি মেডিকেল স্টুডেন্ট থাকে, তখন তাদের কাছ থেকে তোমরা বইটা একটু টাকা নিতে পারো। যেমন আমি তো এখন বললে তোমরা সবকিছু বুঝবা না, তো তোমাদের আশেপাশে যারা মেডিকেলে ভাইয়া আপু থাকে অথবা যারা মেডিকেলে পড়ে, তো বা যারা এক্সপিরিয়েন্স, স্পেশালি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তারা বইটা সম্পর্কে তাদের একটা নলেজ আছে, বইগুলো টাকায় নিবা। তো তার মানে দেখবা যে সবকিছু পড়তে হয় না, সবকিছু থেকে কোশ্চেন্সও আসে না। নর্মালি যদি বলতে চাই যে তোমাদের নর্মালি বোর্ড লাইন গুলো থেকে অনেক কোশ্চেন্স আসে, যে বোর্ড যেগুলো লাইন সেগুলো থেকে অনেক বেশি বেশি করে কোশ্চেন্স আসে। আর প্রত্যেকটা প্যারার শুরু হওয়ার লাইনটা শেষ হওয়ার লাইনটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। যেমন গোলজি বডিকে কি বলা হয়, লাস্টে কিন্তু লেখা থাকে গোলজি বডির অপর নামটা কি। মানে প্রত্যেকটা প্যারার শুরুর লাইন আর শেষের লাইনগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর নর্মালি যারা কোশ্চেন্স করে, যারা নর্মালি কোশ্চেন্স করে কিন্তু ডাক্তার, মানে সিনিয়র আমাদের কলেজের অথবা নর্মালি বিভিন্ন মেডিকেল কলেজে সিনিয়র প্রফেসর যখন কোশ্চেন করে, তারা কিন্তু খুব একটা খুঁটে খুঁটে কোশ্চেন করে না। নর্মালি কিন্তু মেডিকেলের কোশ্চেন গুলো যদি দেখি খুব একটা কিন্তু টাফ হয় না, অথবা খুব চিপা চাপা থেকে কোশ্চেন্সও করে না। তো নর্মালি অত আমাদেরকে খুঁটে খুঁটে একদম ভিতরের আনইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ারও দরকার নেই। নর্মাল যেগুলো আমাদের না জানলেই নয়, স্পেশালি আমাদেরকে যেটা জানতে হবে যেগুলো কোশ্চেন কি এবং কোনটি দিয়ে অ্যান্সার গুলো হয়, যে সকল কোশ্চেন কি দিয়ে হতে পারে অথবা কি যে কোনো কোশ্চেন গুলো কোনটি দিয়ে অ্যান্সার হতে পারে। কখনো কিন্তু কেন টাইপ কোনো কোশ্চেন মেডিকেলে আসে নাই আজ পর্যন্ত, যে এটা কেন হয়। অবশ্যই। হ্যাঁ, তো এখানে কি অথবা কোনটি, যেমন আমি যদি একটা ধরি যে এই দেশের রাজধানীর নাম কি,
মানে কি অথবা নিম্নে কোনটি রাইট অ্যান্সার, নিম্নে কোনটি ঠিক, এরকম টাইপ কোশ্চেন গুলো আসে। তো কখন আমাদেরকে আবার আসে হচ্ছে কনফিউজ করার জন্য যে নিচের কোনটি সত্য নয় বা কোনটি মিথ্যা নয়, এরকম আবার আমরা চারটা অপশনের একসাথে ভেতরে যদি সত্য বললে ভুল হবে এরকম কোশ্চেন দেখছি, হ্যাঁ, এরকম question জি। সত্য বললে ভুল হবে, নিজের কোনটি মিথ্যা বললে ভুল হবে। তো এগুলো ট্রিকি কোশ্চেন, এগুলো একটু আমাদেরকে একটু ভেবে চিন্তে ভালোভাবে অ্যানালাইসিস করে অ্যান্সার করে দিতে হবে। তো যেটা আচ্ছা বললাম যে ওই রাকিব, জিনিস। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে যে একটা ঘন্টা আমাদের হচ্ছে এসপার ওসপার নির্ধারণ করে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কোন স্ট্র্যাটেজিটা মেনে আমাদেরকে আম, পরীক্ষাটা দেওয়াটা বেটার মনে হয়, বা আপনার সেই 1 ঘন্টার স্ট্র্যাটেজিটা কিরকম ছিল? আচ্ছা, তো আমি যখন ফার্স্ট মানে যখন আমি অ্যাপিয়ার করি এক্সামে, তখন আমার প্ল্যানিং ছিল এরকমই যে ফার্স্ট 30 মিনিট মানে আমি কি মানে মার্ক ওয়াইজ বলবো, তাই তো মানে নর্মালি যখন আমি ফার্স্টে যখন যাই তখন আমার প্ল্যানিং এটাই ছিল যে আমি 30 মিনিটে ফার্স্টের 100টা কোশ্চেন একবার পড়ে শেষ করব। তো আমার যেটা হয়েছিল যে আমি নর্মালি 30 মিনিটে ফার্স্টে 80টার মতো কোশ্চেন দেখাইছিলাম, মানে ফার্স্ট 30 মিনিটে। ফার্স্ট 30 মিনিটে 80 কোশ্চেন দেখা ফেলছে, পরে যে বাকি যে 20 মার্কস ছিল সেটা একটু ডাউট ছিল, অথবা সেটা একটু মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ছিল অথবা ক্যালকুলেশন ছিল, তো এগুলো আমি বাদ রাখছিলাম। তো তোমরা কখনোই ফার্স্টে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো টাচ করবা না। ওগুলো করলে কি হয়, ওগুলো অনেক সময় ভুল হয়ে যায়, এমন সময় এমন অ্যান্সার বের হয় যেগুলো অপশনই নাই। তো এখানে অনেক সময় অনেকে মানে কনফিউজ হয়ে যায়, অনেকে আবার তার স্টিমটা হারায় ফেলে। তো এই ক্ষেত্রে বলবো যে সেলফ স্টিম হারানো যাবে না, তোমাদেরকে ফার্স্টে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো ঠান্ডা মাথায় আস্তে ধীরে পরে করতে হবে। তো ওগুলো তোমরা যতই সহজ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আসুক না কেন, ফিজিক্সের থাকুক অথবা অন্য কিছুর থাকুক, কেমিস্ট্রি থাকুক, তো সেগুলো তোমরা বাদ দিয়ে যাবা, ওগুলো পরে করবা। তো তোমাদের নর্মালি যেটা আমি অ্যাজ ইউজুয়াল জেনারেল স্টুডেন্ট হিসেবে তোমাদের উদ্দেশ্য বলবো যে ফার্স্টে 30 মিনিট অথবা 30 মিনিট অথবা 40 মিনিটের মধ্যে 100টা কোশ্চেন দেখায় শেষ করবা। এবং মেডিকেলের যদি নর্মালি আমরা কোশ্চেন প্যাটার্ন দেখি যে 60টা মানে 60% কোশ্চেন খুব ইজি থাকে, এগুলো নর্মালি পারাই যায়, মানে খুব সহজ থাকে, খুব একটা কঠিন থাকে না, নর্মাল জেনারেল স্টুডেন্টদের জন্য থাকে যাতে সবাই পাস করতে পারে অথবা ভালো করতে পারে। নর্মালি 60 কোশ্চেন খুব ইজি থাকে। তো আমাদের টার্গেট থাকবে যে সেই 60 কোশ্চেন্স এর মধ্যে অ্যাটলিস্ট 55 অ্যান্সার করা খুব তাড়াতাড়ি এবং সেগুলো ঠিক করা। মানে আমরা যদি এখন 55 অ্যান্সার করে ফেলাম তাহলে আমাদের মার্কস অলরেডি 55 চলে আসলো। তারপরে যে 20টা কোশ্চেন থাকবে সেগুলো একটু কঠিন থাকে, সেগুলো তাদের জন্য থাকে যারা একটু ভালো মতো করে পড়ালেখা করছে, জাস্ট নর্মালি একটা ভিউ নিয়ে পড়ে নাই, যারা আসলেও খুব ভালো মতো পড়ালেখা করছে। নেক্সট 20টা কোশ্চেন থাকবে তাদের জন্য। তো এখানে যদি 55 এবং সেই 20টার মধ্যে যদি আমরা 10টা কারেক্ট করতে পারি, তাহলে কত হচ্ছে 55 আর 10 65 হয়ে যাচ্ছে। আমরা কিন্তু আমাদের মেডিকেলে চান্স হয়ে গেছে তাহলে। এবং দেন অবশ্যই যে 65 ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে আমাদের মেডিকেল লাস্ট পর্যন্ত হয়ে যায়। যে ফার্স্ট হয় আর যে লাস্ট হয় তাদের মাঝখানে কিন্তু হিউজ ডিফারেন্স থাকে। তো সবাই যদি মানে পরীক্ষা দিয়ে এসে ঘাবড়ে যায় যে আমি তো এত কম দাগিয়েছি যে হবে না, বা হচ্ছে আর সবচেয়ে বড় প্রোপাগান্ডা যেটা থাকে পরীক্ষা হলে আমি তো 99টা দাগিয়েছি, আমি তো 100টা দাগিয়েছি। এটা শোনার পরে অনেকের হচ্ছে যে যারা কম দাগিয়েছে বা হচ্ছে ভেবেচিন্তে দাগিয়েছে তাদের হচ্ছে কনফিডেন্স লেভেলটা খুব বেশি পরিমাণে ড্রপ করে। তো সেক্ষেত্রে আপনার কি বলার আছে? হ্যাঁ, আমি যখন পরীক্ষা দিয়ে বের হয়েছি তখন আমরা যতজনকে জিজ্ঞেস করছি যে কতগুলো দেখাইছে, কত করছে, সবাই বলছে 100টা দেখাইছে। এবং অনেকে এটা বলছেন না 97 শিওর, 98 শিওর, এমন কথাও শুনছি। তা আমি নর্মালি দেখাইছিলাম 98টা, 2টা কোশ্চেন দেখাইনি। তো এটা আসলে কোনো ফ্যাক্ট না তুমি অবশ্য, বাট এটা অনেক ইম্পর্টেন্ট যে সবচেয়ে ম্যাক্সিমাম অ্যান্সার করে আসা। কেন নর্মালি যদি আমরা ভাবি যে একটা কোশ্চেন ভুল করলে কিন্তু 1 মার্ক যাচ্ছে আর 0.25 যাচ্ছে, 4টা ভুল করলে 1 মার্ক যাচ্ছে। তো আমাদের সেই দিকে সবচেয়ে সময় আমাদের টার্গেট থাকবে ম্যাক্সিমাম 90 আপ দাগায় আসা। 90 আপ দাগায় আসা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যতই কঠিন কোশ্চেন হোক না কেন। অনেক প্রবাবিলিটি যদি আমরা অনেকেই করছি, অনেকগুলা এমনি এমনি দাগাইলে কিন্তু কয়েকটা হয়। তো এটা অনেকটা ইম্পর্টেন্ট যে প্রবাবিলিটি ওয়াইজ যদি আমরা দেখাই যে আমাদের মানে বেশিরভাগ দাগায় আসলে কিন্তু হওয়ার চান্স বেশি, কারণ আমাদের রেটিং কিন্তু এটাই বলে যে আমাদের বেশি দাগায় আসলে বেশি হবে। সো আমি তোমাদেরকে বলবো যারা দেখছো লাইভটা, তো তোমরা ম্যাক্সিমাম দাগায় আসবা, মানে অ্যারাউন্ড 90 আপ দাগায় আসবা। তাই বলে খুব বেশি একদম 100টা দেখাতে হবে এমনটা না, অথবা আন্দাজে দেখাইলে হবে না। তো তোমাদের প্রতি নর্মাল জেনারেল সাজেশন থাকবে যে অবশ্যই 90 আপ দেখা আসবে, এটা অনেকটা ইম্পর্টেন্ট এবং এটা তোমাদের ভালো মার্কস আনতে অনেকটা হেল্প করবে। অনেক সময় অনেকগুলো হয়ে যায়, এমনি এমনি গেস করে দেখাইলো, অনুমান করে দেখাইলো, কিন্তু অনেকগুলো হয়ে যায়। তো এটা অনেকটা ইম্পর্টেন্ট। আর তারপরে কোশ্চেনটা কি ছিল যে আমি কি করছিলাম, সো এই 30 মিনিটে সবগুলো দেখাইছিলাম, 80টা মতো দেখাইছিলাম। পরের 10 মিনিটে অথবা 15 মিনিটে আমি আস্তে আস্তে করে সবগুলো দেখাইছি। মানে মেনলি আমার 40 অথবা 30-35 মিনিট, 35-40 মিনিটের মধ্যে পরীক্ষাটা শেষ হয়ে গেছিল। পরে যেটা 5টা বা 6টা এমনি ফাঁকা ছিল ওগুলো একটু হালকা পাতলা করে চেক করে নিছিলাম, যে বারবার ক্যালকুলেশন করে
যে কোনটা ঠিক হবে না কোনটা ভুল হবে, এভাবে আমি আমার পরীক্ষাটা দিয়েছিলাম। আচ্ছা রাগিব ভাই, আপনার কাছে ফেসবুক লাইভ থেকে আরেকটি মানে জানতে চাচ্ছে আমাদের একজন দর্শক যে এখন এই যে এইচএসসি এবং অ্যাডমিশন দুইটা পড়া একসাথে কন্টিনিউ করতে হচ্ছে, এক্ষেত্রে কিভাবে পড়লে সেটা এফেক্টিভ হবে? এবং আরেকটি প্রশ্ন ছিল যে ইন্টারমিডিয়েট মানে 11-12 থেকে কি কোনো কোশ্চেন ব্যাংক নিয়ে পড়াশোনা করাটা ঠিক হবে কিনা, বা এ ব্যাপারে আপনি একটু যদি বলতেন, আচ্ছা, কোনো বই বা কোশ্চেন ব্যাংক পড়বে কিনা 11-12 থেকে? ফার্স্ট কোশ্চেন ছিল যে এইচএসসি এক্সামিনিরা যারা এখনো পরীক্ষা দেওয়া নাই বা তোমরা একটা মানে জ্যামের মধ্যে আটকে গেছো, আসলে তোমাদের পরীক্ষাটা কখন হবে সেটাও শিওর না আসলে। তো তোমাদের প্রতি ইয়ে থাকবে যে তোমাদের যেহেতু এইচএসসি এখনো শিওর না, মানে এইচএসসি কোনো ডেট দেয়নি, বাট যদি আমরা ভাবি যে লকডাউন যখনই খুলুক না কেন তার 1 মাসের মধ্যেই অথবা খুবই কম সময়ের মধ্যে তোমাদের এইচএসসি হয়ে যাবে, এবং তারও খুব কম সময়ের মধ্যে তোমাদের অ্যাডমিশন টেস্টে তোমাদের অ্যাপিয়ার করতে হবে। তো এখানে খুবই তোমরা কম টাইম পাবে এইচএসসি এর পরে, মানে প্রি অ্যাডমিশন টেস্ট ওই সময়টা তোমরা খুবই কম টাইম পাবা। তো তোমাদেরকে এখন থেকেই অ্যাডমিশন টেস্টে পড়াশোনা কিছুটা করতে হবে, এবং আমি মনে করি যে অ্যাডমিশন টেস্টে পড়াশোনা করলে এইচএসসি এর পড়াশোনা অনেকটা কমপ্লিট হয়ে যায়। তো তোমরা এখন থেকেই বায়োলজি আর কেমিস্ট্রিটা এটা খুবই ইম্পর্টেন্ট। বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স তেমনটা অতটা গুরুত্ব সহকারে পড়ার দরকার নাই। বায়োলজি কেমিস্ট্রি তোমাদেরকে এখন থেকেই এমসিকিউ স্টাইলে পড়ালেখা শুরু করতে হবে, মানে মেডিকেল কোশ্চেন যেরকম করে আসে সেটা ওইভাবে পড়ালেখাটা শুরু করতে হবে। এখন তোমাদেরকে এইচএসসি এর পড়াশোনাটা ফাঁকা রাখার চেয়ে তোমাদেরকে এখন ওই অ্যাডমিশন টেস্টে ওইভাবে পড়লে তোমাদের পরে দেখবে খুব কম সময় তোমরা অনেকটা এগিয়ে গিয়েছো। আর এখনো যারা ভাবতেছো যে আর এটা অনেকটা ইম্পর্টেন্ট যে তোমরা কোথায় পরীক্ষা দেবে এটা আইডেন্টিফাই করা ইম্পর্টেন্ট। অনেকে এখনো ডাউটের মধ্যে আছে যে বুয়েটে অ্যাপিয়ার করবা নাকি মেডিকেলে অ্যাপিয়ার করবা নাকি ইউনিভার্সিটিতে অ্যাপিয়ার করবা। এক্ষেত্রে এটা ফার্স্টে শর্ট আউট করে না খুবই ইম্পর্টেন্ট যে তোমরা কোথায় পরীক্ষা দিবা, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে একটা কোশ্চেন ছিল যে 11-12 থেকে গাইড অথবা কোশ্চেন ব্যাংক পড়া উচিত কিনা। তো 11-12 কেউ যদি সময় পায়, যেটা বললাম যার যেরকম ইচ্ছা, অনেকে অ্যাম্বিশন অনেক হাই থাকে, সেই 11-12 থেকে অনেক ভালোভাবে পড়ালেখা করে। তো সবার আগেই তোমাদের ইম্পর্টেন্ট টেক্সট বইটা ভালোভাবে পড়া। টেক্সট বইটা খুব ভালো মতো করে পড়লে তোমাদের দেখবা সামনে পড়াশোনাটা ইজি হয়ে যাচ্ছে। তারপরে যদি তোমরা সেটার উপর চ্যাপ্টারের উপর পরীক্ষা দিতে চাও তাহলে একটা কোশ্চেন ব্যাংক কিনে রাখতে পারো, এটা বলে অবশ্যই ভালো হবে। বা সবার আগে টেক্সট বুক বাদ দিয়ে যদি তোমরা জয়কলি অথবা রয়্যাল অথবা যে কোনো বই পড়ো তাহলে কিন্তু তোমরা একটা বিশাল ভুল করবা। তো সবার আগে টেক্সট বুক ভালোভাবে পড়তে হবে। টেক্সট বুক পড়া হলে তোমাদেরকে সাইড বুক গুলো পড়তে হবে। তারপরে যদি তোমরা সময় পাও, আর এইচএসসি সময় কিন্তু অনেক বেশি সময় চলে যায় ম্যাথসে অনেক বেশি সময় চলে যায়, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার ম্যাথ সেকেন্ড পেপার অথবা ফিজিক্সের ম্যাথ গুলো করতে অনেক সময় চলে যায়। তো ওই সময়গুলো তোমাদের খুব কম সময় পাওয়ার কথা, সবাইকে টেক্সট বুক করবা, তারপরে সাইড বুক করবা, তারপরে যদি সময় পাও দেন তাহলে তোমরা গাইডস অথবা কোশ্চেন ব্যাংক সলভ। আচ্ছা রাগিব ভাই, আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে অ্যাডমিশনে ঠিক আগের রাতে কি কি করতে হবে সেই সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, অ্যাডমিশন টেস্টের আগের রাতে এটা আসলে সবার জন্যই সেম। আমাদের 5 জনের যেহেতু আমরা মেডিকেল স্টুডেন্ট, আমাদের সবারই একটা অনেক টান টান লাইফ উত্তেজনা কাজ করতেছিল অ্যাডমিশন টেস্টের আগের রাতে। এটা সবাই আমরা মনে করতে পারি যে 5 জন আমরা এখানে উপস্থিত আছি, অথবা যারা যারা মেডিকেল স্টুডেন্ট এই লাইফটা দেখছে। তো এটা খুবই মানে এটা খুব মনে রাখার মতো একটা রাত ছিল। মানে নর্মালি সব ভয়াবহ রাত ছিল। সবাই আসলে মানে ঘুম আসতে চায় না, অথবা সবসময় মনে হয় যে এইটা বাদ আছে এটা আরেকবার পড়ি। অথবা আমি যখন রাত 9টা বাজে, মানে পরীক্ষার আগের দিন রাত 9টা বাজে, তখন পড়াগুলো মনে রাখার চেষ্টা করতেছিলাম। যখন কোনো কিছু মনে পড়তেছিল না তখন আবার বই দেখা শুরু করতেছিলাম। এরকম করতে করতে অনেক রাত হয়ে গেছে, প্লাস ঘুমও আসতে চায় না। বাট অ্যাডমিশন টেস্টের আগের রাতটা ঘুমানো খুবই ইম্পর্টেন্ট। আর অ্যাডমিশন টেস্টের আগের রাতে খুবই ইম্পর্টেন্ট সেটা হলো যে সামনের কালকের দিনে যে আমরা পরীক্ষাটা দিতে যাব, মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে দিতে যাচ্ছি, সেগুলো সব এক্সেসরিজ গুলো প্রিপেয়ার রাখা। যেমন অ্যাডমিট কার্ড অথবা পেন্সিল নিয়ে যায় অথবা রাবার নিয়ে যায়, কলম, এগুলো রেডি রাখা। অ্যাডমিট কার্ডটা আর রেজিস্ট্রেশন কার্ড যাই হোক যেটা থাকে সেটাই ইয়ে রাখা অনেক ইম্পর্টেন্ট। তো সবার আগে যে আমাদেরকে অ্যাডমিশন টেস্টের আগের 2 দিন খুব একটা চাপ নিয়ে পড়াশোনা করার কোনো দরকার নাই। নর্মালি যেটা নতুন কিছু পড়ার সুযোগ নেই আসলে সেই সময়টাতে, পুরনো পড়াগুলো আর কি পড়ার ঝালাই দেওয়ার মতো সময় না, ওই সময়টা পড়লে খুব একটা কাজে আসবে এমনটা। আর নর্মাল যেটা ওভারভিউ দেওয়া যেতে পারে, নর্মালি একটা জাস্ট ভিউ দিলাম, মানে বার্ডস আই ভিউ যেটাকে বলি আমরা, সে নর্মালি একটা ওই রকম একটা ভিউ দিয়ে দিলাম। আর তার আগের রাতে আমাদেরকে খুব তাড়াতাড়ি ঘুমায় যেতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, এটা অনেকটা ইম্পর্টেন্ট। আর আমাদের যারা ওয়েল উইশার্স আছে তাদের কাছ থেকে আমাদেরকে প্রেয়ার্স নিতে হবে, এটাই আসলে ইম্পর্টেন্ট। আমি এটাই করেছিলাম। বাট ঘুমানোটা ইম্পর্টেন্ট, ঘুমালে মাথা অনেক ঠান্ডা থাকে এবং ভালো মতো দেওয়া যায়। এক্ষেত্রে মানে ভর্তি পরীক্ষার সময় আমি একটা জিনিস যেটা দেখেছিলাম যে মানে আমাদের আশেপাশে প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষা এরকম হয় যে কোচিং করতেছে বা একসাথে পড়তেছে বা বন্ধু বান্ধব এরকম
যে সে পরীক্ষা দিচ্ছে মানে হচ্ছে সে প্রথম 10-এ থাকবে, ডিএমসি তে তার চান্স হবে। কিন্তু যখন নাকি রেজাল্ট আসে তখন দেখা যায় যে তার রেজাল্টই ভুল। অর্থাৎ সে কি কাজটা করে, সে কাজটা করে হচ্ছে যে নাম, রোল, রেজিস্ট্রেশন এই 3টা জায়গার ভিতরে সে প্যাচ লাগায়, সে ভুল করে। এবং এই ভুলের কারণে তার যদি 100 এসে 98ও পায়, তারপরেও তার ওই রেজাল্টটা বা হচ্ছে ওই শীটটা ভ্যালিড থাকে না, তখন হচ্ছে ওই পরীক্ষাটাই তার বাতিলের খাতায় পড়ে যায়। সেক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখবো যে প্রথম কাজটা হচ্ছে বিসমিল্লাহ করে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো হচ্ছে খুব খুব সেফলি, পারলে 2 মিনিট লাগে এগুলো আগে শেষ করতে হবে। কারণ আমি নিজে দেখেছি যে আমাদের একটি ক্লাসমেট ছিল, সে এত ভালো ছিল, তার প্রিপারেশন এত ভালোই ছিল যে আমরা ধরে রেখেছিলাম যে সে হয়তো রাগিবের সাথে এখন পড়তো ডিএমসি তে, কিন্তু তার এই ভুলটুকুর কারণে সে হচ্ছে ছিটকে পড়েছিল প্রতিযোগিতা থেকে। তো সেফটি কামস অলওয়েজ ফার্স্ট, মানে আমাদেরকে প্রথমে নিজেদের এই ফরজ আইন কাজটা আগে করতে হবে। তারপর রাগিবের কাছে ফেসবুক লাইভ থেকে প্রশ্ন হচ্ছে যে কম জিপিএ নিয়ে যারা এবার ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছে মেডিকেলে, কিংবা হচ্ছে সেকেন্ড টাইমার যারা, তারা কি করবে? কম জিপিএ নিয়ে যাওয়াটা অবশ্যই আমাদেরকে নাম্বার কাটা যায় কম জিপিএ থাকলে। তো তোমাদের মন খারাপ করার কোনো আসলে কারণ নাই, কেন অনেকের কম জিপিএ থেকে কিন্তু তারা ঢাকা মেডিকেলে, সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, ময়মনসিংহ অনেক ভালো ভালো মেডিকেলে চান্স পাচ্ছে। তো কম জিপিএ নিয়ে গেলে তোমাকে একটু প্রিপারেশনটা অবশ্যই অন্যের থেকে একটু এক্সেপশনাল হইতে হবে। এটা খুব নর্মাল একটা ফেনোমেনন যে কম জিপিএ যেহেতু তোমাকে অবশ্যই রেজাল্টটা ভালো করতে হবে ভালো মেডিকেলে পড়ার জন্য অথবা মেডিকেলে চান্স পাওয়ার জন্য। আসলে বাংলাদেশে মেডিকেল কলেজে চান্স পাওয়াটা অনেক টাফ, এত স্টুডেন্ট মানে পরীক্ষা দেয়, তার মধ্যে 4000 জন চান্স পায়, এটা আসলে একটা বিশাল ভাগ্যের ব্যাপার। তো তোমরা যারা হ্যাঁ বিশাল, মানে সবাইটাই অনেক আমাদের প্রাউড হওয়ার মতো বিষয় যে আমরা এত স্টুডেন্ট কম্পিট করে এখানে আসছি। তো মেডিকেলে চান্স পাওয়াটা কিন্তু অনেক কঠিন, আসলে কঠিন বলতে যারা যারা পড়াশোনা তাদের জন্য খুব সহজ, বাট নর্মালি যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি যদি ভাবি যে তাহলে দেখবো যে কঠিন, কিন্তু অনেকের মধ্যে অনেক পরীক্ষা দিতে হয়। যেমন অ্যারাউন্ড 76,000 পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে 4000 জন চান্স পাচ্ছে, তার মানে যে 4000তম হচ্ছে তাকেও 72,000 জনকে পার করে আসতে হচ্ছে। সেটা অনেক কিন্তু অনেকটা বিশাল ক্রেডিটের ব্যাপার। তো তোমরা অনেক যারা সময় দেখা যাচ্ছে যে ডিএমসি বা হচ্ছে সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, ময়মনসিংহ এদের হচ্ছে যে স্টুডেন্টরা হচ্ছে আমাদের আইডল স্টুডেন্ট সাধারণত যারা হয়, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে যারা নাকি হচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চলেও পড়তেছে, যারা মেডিকেলে আছে, তারাও কিন্তু সেম এফোর্টটা দিয়েছে এই ভর্তি পরীক্ষার জন্য। যারা হচ্ছে ডিএমসি তে আছে তারা অবভিয়াসলি প্রিভিলেজ, তারা অবভিয়াসলি আমাদের প্রাউড, কিন্তু আমরা আসলে হচ্ছে প্রত্যেকেই সেম এফোর্ট, কারো হচ্ছে কারো কম কারো বেশি, কারো হচ্ছে লাখ বেশি ছিল কারো লাখ কম ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ যে এতজন মানুষকে কম্পিট করেই তারা হচ্ছে আজকের এই পর্যায়ে অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট তারা পড়ার সৌভাগ্যটা অর্জন করেছে। হ্যাঁ সেটাই, আসলে মেডিকেল কলেজে চান্স পাওয়াটা আসলে খুব মানে সামনে মেডিকেল চান্স পাইছে দেখে দেশে অনেক বেশি এফোর্ট দিছে, বিষয়টা আসলে এমনটা না, সবাই কিন্তু সেম এফোর্টই দেয়। যার লাক ফেভার করে, আল্লাহ তাআলা যার সাথে থাকে সে অনেক ভালো রেজাল্ট করে। এটা আসলে আর যে ভালো মেডিকেলে পড়লে ভালো ডাক্তার হওয়া যাবে এমনটাও না, আমাদেরকে এই 5 বছর অনেক ভালো মতো করে পড়ালেখা করতে হবে, আসলে এটা অনেকটা ইম্পর্টেন্ট। তো আমি যেটা বলতেছিলাম যে যারা জিপিএ কম ছিল, তো জিপিএ যাদের কম তাদেরকে অবশ্যই তোমাদেরকে খুব বেশি মানে এক্সেপশনাল যেটা করা লাগবে, মানে খুব ভালো মতো করে পড়তে হবে। আর যারা সেকেন্ড টাইমারদের 5 মার্ক কাটা যাচ্ছে। তো সেকেন্ড টাইমারদের জন্য আমি আমার ক্লাসমেটদের, আমাদের ব্যাচমেট মানে K77 ব্যাচের, আমাদের ব্যাচে আমি যত জানি 4 জন চান্স পেয়েছে সেকেন্ড টাইম যারা। তো সেই 4 জনের মধ্যে তুমিও এরপরে চান্স পেতে পারো সেকেন্ড টাইমার হিসেবে। তো এটা আসলে কোনো একটা খুব একটা কঠিন এমনটা না, মানে মোটামুটি যে একটু ভালো মার্কস পেয়ে তোমাকে ভালো মার্কস ক্যারি করলেই তোমরা দেখবা যে ডিএমসি তে চলে আসতে পারতেছে। আমাদের যেমন 4টা ব্যাচ যারা সেকেন্ড টাইমার থেকে ডিএমসি তে চান্স পেয়েছে, তো এটা খুব একটা কঠিন হবে বলে মনে হয় না। বাট যেটা বললাম, আশেপাশে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের চেয়ে এক্সেপশনাল তোমাকে হতে হবে, এটা হলো খুব ইম্পর্টেন্ট। মানুষজন তোমার এফোর্টটা এরকম হতে হবে যে মানুষজন যাতে তোমাকে দেখে অন্যের কাছে গল্প করতে পারে যে ওর প্রিপারেশন মানে ও এতক্ষণ ধরে পড়তেছে। মানে অনেক সময় আমাদের কিন্তু বন্ধুরা বলে যে আর এত করিস না, পাগল হয়ে যাবে, এরকম টাইপ কোশ্চেন গুলো করে। হ্যাঁ, তো আতেল বলে একটা টার্ম আছে যেটা হচ্ছে যে ঘায়েল করার জন্য যারা বেশি পড়ে তাদেরকে ব্যবহার করা হয়। তো এইসব ধরনের কটূক্তি বা উক্তিকে আপনি কিভাবে আর এড়িয়ে যেতে বলতে মানে পরামর্শ দিবেন? আসলে এরকম শুনে কারো পড়াশোনা কমায় দেওয়া যাবে না, আমি এটাই বলতে চাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত আমরা মানুষের কাছ থেকে আতেল উপাধিটা পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে পড়ালেখা করতে হবে। মানে যারা সেকেন্ড টাইমার অথবা যারা যারা যাদের জিপিএ কম, তো এটাই বলবো যে যতক্ষণ মানুষ তোমাকে নিয়ে কথা বলতেছে না যে ও এত পড়তেছে, ওই পর্যন্ত এফোর্টটা দিতে হবে। এটা জাস্ট একটা মানে কি বলবো ল্যান্ডমার্ক বলা যেতে পারে যে যতক্ষণ পর্যন্ত মানুষজন তোমাকে বলতেছে না যে ও একদম পাগলের মতো পড়ালেখা করতেছে বা ও একদম আতেল হয়ে গেছে, এটা আসলে কোনো খারাপ না। কেন তোমার রেজাল্টটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কে কি বললো অথবা কে কি কিভাবে তোমাকে জাজ করলো এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। তো যেটা বলবো যে ওইটাই ইম্পর্টেন্ট যে তোমাকে এক্সেপশনাল দিতে হবে।
যারা সেকেন্ড টাইম অথবা যাদের জিপিএ মার্কস কম। ধন্যবাদ রাকিব নূর আপনাকে। এবার আমি নীরবের কাছে চলে যাচ্ছি। নীরব, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, সম্ভবত কিছু যান্ত্রিক ত্রুটির কারণে নীরব আমাদের কথা শুনতে পাচ্ছে না, বা আমরা নীরবের কথা শুনতে পাচ্ছি না। পলক, আমি আপনাকে প্রশ্ন করছি যে ইন্টারমিডিয়েট থেকে কয়টা বই ন্যূনতম পড়তে হবে, বা হচ্ছে ন্যূনতম কয়টা বই ফলো করতে হবে, এরকম একটা বিখ্যাত কিছু কোশ্চেন থাকে প্রত্যেকটি ইন্টারমিডিয়েট শিক্ষার্থীর মানে মনের মধ্যে, যে আমি ন্যূনতম কয়টা বই পড়বো। বোর্ড থেকে তো 15টা বই পার সাবজেক্টের অনুমোদন দেওয়া থাকে। এখান থেকে মানে মূল পরীক্ষা, মেডিকেল পরীক্ষায় কোন কোন বইগুলো ফলো করে, বা হচ্ছে আমাদের মানে মূলত এইটাই, এই সম্পর্কে যদি কিছু বলতেন। অনেক ধন্যবাদ আমাকে কোশ্চেনটি করার জন্য এবং আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। তো বইয়ের ব্যাপারটা যেটা, যে 15টা বই, আসলে আমি যখন প্রথমে যাই, প্রথম যখন 11-এ যাই, কলেজে যাই, আমি যখন শুনি 15টা বই, তখন মানে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা ছিল। 15টা বই, আমি হয়তো ভাবছিলাম সিরিয়াসলি যে 15টা বই হয়তো পড়তে হবে আমাকে, এরকম একটা মানে ইয়ে আসছিল আমার চিন্তাধারায়, আসছিল যে 15টা বই অত পড়তে হবে। তারপর শুনি যে না, 15টা আসলে সেম, প্রায় অলমোস্ট সেম বই। তো বইয়ের ব্যাপারটা যেটা, বায়োলজি থেকে আসি। বায়োলজি যেটা আছে, ফার্স্ট পেপার যেটা বোটানি, ওইটাতে আবুল হাসান স্যারের বইটা, এটা পড়তেই হবে মাস্ট। তারপর সেকেন্ড পেপার জুওলজিতে গাজী আজমল স্যারের বইটা, এটা পড়তেই হবে। তারপর কেমিস্ট্রিতে ফার্স্ট আর সেকেন্ড পেপার দুইটাই হাজারি স্যারের বই, হাজারি নাক স্যারের বই, দুটাই পড়তে হবে। আর ফিজিক্সে গিয়ে ইসাক স্যারের বই দুটাই পড়তে হবে। এখন পড়তেই হবে কেন বললাম, তো এই বইগুলা থেকে কিন্তু মেইনলি কোশ্চেনটা করে। যারা কোশ্চেন করে তারা এই বইগুলা দেখেই কোশ্চেন করে মেইনলি। আর তুমি যদি বইটা নাও কেন, আমার যেমন ফিজিক্স কেনা ছিল না, ফিজিক্স আমি পড়ি নাই ইয়াতে, ইন্টারমিডিয়েটে ফিজিক্সটা পড়ি নাই, মানে ইসাক স্যারের বইটা পড়ি নাই, আমি তপন স্যারের বই পড়ছি আর শেলু স্যারের বই পড়ছি। তো আমার কিন্তু আলটিমেটলি কোচিং এ গিয়ে আমার আবার ইসাক স্যারের বইটা কিনতে হয়েছে। সো যেটা বলতেছি যে তোমাকে ইসাক স্যারের বইটা পড়তেই হবে, মানে যে বইগুলো আমরা কথা বললাম সেই বইগুলা থাকতেই হইতেছে মাস্ট। মানে তোমার যদি ইন্টারমিডিয়েটও না থাকে, তুমি যদি যখন কোচিং করতে যাবা তখন তখনও তোমার লাগতেছে। তো বই একটা তো পড়বেই মাস্ট, তো একটার বেশি যে যতগুলা পারে পড়তে পারে, সমস্যা নেই। এখন যার যেটা বই ভালো লাগে আর কি, তো বইটা দেখে, বইয়ের কিন্তু অ্যাক্সেসরিজ দেখে ভালো লাগা একটা বিষয় আছে, বইয়ের ভিতরটা যে কেমন পড়তে মজা লাগতেছে, কোনো বই এমন ভাবে তৈরি করা যে আমার ফেভারেবল, বইটা ভালো লাগতেছে পড়তে, এরকম বই থাকে। যেমন আমার বায়োলজিতে বোটানিতে অক্ষরপত্র বইটা পড়তে ভালো লাগতো। তো আমি প্রথমে অবশ্যই আবুল হাসান স্যারটা শেষ করতাম, তারপর আমি ওটা পড়তাম। যখন আমি শেষ করতাম তারপর পড়তাম। এখন বেশিরভাগ ইনফরমেশনই কিন্তু সেম। তো যখন তুমি একটা বইয়ের পর একটা বই পড়তেছো, তখন একটা পড়াটাই আবার দ্বিতীয়বার হচ্ছে, রিপিট করতেছো, সো মানে রিভিশন হচ্ছে, পড়াটা আরো স্ট্রিক্ট হচ্ছে। আর যদি দু একটা ইনফরমেশন চলে আসতেছে, তো তুমি নিজে বুঝতে পারবা যে ইনফরমেশনটা কি আমার জন্য ইম্পর্টেন্ট নাকি না। আর যদি ইম্পর্টেন্ট হয়, তো এই ইনফরমেশনটা ওই যে রাগিব যেভাবে বললো, রাগিব যেরকম করে রাখছিল যে মেইন বইটার উপরে নিচে বা অনেক ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গায় ইনফরমেশনটা পেন দিয়ে লিখে রাখলা, সমস্যা নেই, মার্ক করে রাখলাম এই। আর আমি কি করতাম, প্রচুর বই দাগাইতাম আর কি, বই দাগাইতাম প্রচুর, আমার হাইলাইটার দিয়ে একদম বই দাগায় একদম অবস্থা খারাপ করে ফেলতাম। যাই হোক, বই দাগাইতে ভালো লাগতো যদিও। আর কোনো এটা অধ্যায় কিন্তু একটা পড়ার শেষে সায়েন্টিফিক একটা ব্যাখ্যা আছে, যে যখন নাকি আমরা বইটা দাগানো বইটা আরেকবার যখন নাকি খুলবো, তখন ওই কালার্স গুলো আমাদের অটো রিফ্লেক্ট করবে, তখন সেগুলো আমাদের ব্রেইন কালার্স বা হচ্ছে রিদম, এগুলো হচ্ছে বেশি ক্যাচ করে, তখন মানে হ্যাঁ, সিকোয়েন্স কালার অনুযায়ী আমাদের রিসেপ্টর। এগুলো মনে থাকবে। আচ্ছা, আমার না পলক, আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে যে ইন্টারমিডিয়েট থেকে জিকে এবং ইংলিশের জন্য প্রিপারেশন নেওয়ার কি দরকার আছে কিনা, যদি থাকে তবে এটা কিভাবে? আচ্ছা, অনেক ধন্যবাদ আমাকে কোশ্চেনটি করার জন্য। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেহেতু জিকে আর ইংলিশ দুইটা মিলে 25 মার্কস মেডিকেল অ্যাডমিশন টেস্টে। 25 মার্কস কিন্তু একটা হিউজ মার্কস। সো আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট, আমি যখন কোচিং এ গেলাম তখন মানে বারবার প্রায় বলতো ভাইয়ারা যে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি আর ইয়া বায়োলজি, এটা এটা কিন্তু সবাই পড়তেছে, আলটিমেটলি সবাই কম বেশি এফোর্ট দিতেছে। তুমি শেষে গিয়ে দেখবা যে এইগুলাতে তোমার পার্সন বাই পার্সন নাম্বার বেশি কিন্তু ভ্যারি করবে না।
খুব বেশি ভ্যারি করবে না, সবাই প্রায় অলমোস্ট সেম মার্কই থাকে, খুব বেশি ভ্যারি করে না মার্কটা ভ্যারি করে কোথায়, এই দুটা সাবজেক্টে, ইংলিশ আর জিকে। আরেকটা কথা বলতো যে তুমি কোন মেডিকেলে তুমি মেডিকেলের চান্স পাবা কি না এটা তোমাকে নির্ধারণ করে দিবে ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড বায়োলজি। আর তুমি কোন মেডিকেলে চান্স পাবা এটা নির্ধারণ করে দিবে ইংলিশ আর জিকে। এরকম একটা কথা ছিল যে তোমাকে মেডিকেলের চান্স পাইতে সাহায্য করবে তোমার এই তিনটা সাবজেক্ট, আর যে দুটা সাবজেক্ট আছে ইংলিশ আর জিকে, এই দুটা তোমাকে সাহায্য করবে তুমি কোথায় যাচ্ছ, 36টা মেডিকেলে তুমি কত উপরে যেতে চাচ্ছ, কোথায় যাচ্ছ আর কি, এটা তোমার নির্দেশ করে দেবে। তো সো আমি ইংলিশ আর জিকে নিয়ে যেটা বলবো যে ইংলিশটা অবশ্যই আমি বলবো এইচএসসি থেকে পড়ে যাওয়া উচিত, এবং সেটা মেডিকেল কোশ্চেন ওয়াইজ পড়ে যাওয়া উচিত আমি যেটা মনে করি। মানে এইচএসসির যে ইংলিশটা আছে, এই মডেল টেস্ট গুলা, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এগুলা তো করবেই, সাথে সাথে যাতে ইংলিশটা মানে এই ইয়ার অ্যাডমিশন টেস্টে প্রিপারেশনও যাতে নিয়ে নেয় তারা। এর জন্য অনেক বই আছে, যেমন অ্যাপেক্স এর বইটা অনেক কিন্তু হেল্পফুল। তারপর আছে আমার আমার যে বইটা ছিল, আমার অবশ্য অ্যাপেক্স ছিল না, আমার ছিল ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস। সো এইখানে অনেক কম্পিটিটিভ এক্সামস এর যে কোশ্চেন গুলা ছিল, ওই কোশ্চেন গুলা রুলস দেওয়া ছিল, তারপর কোশ্চেন দেওয়া ছিল, কোশ্চেন ব্যাংক ছিল, মেডিকেলের কোশ্চেন ছিল, এমনকি ওখানে বিসিএস এর কোশ্চেন ছিল। তারপর মানে ইংলিশের যেসব কোশ্চেন হয় আর কি সাধারণত এই ভার্সিটি লেভেলের অ্যাডমিশন টেস্টে, সেগুলো ছিল, আমি ওগুলা নিয়মিত প্র্যাকটিস করতাম। সেগুলো আমার পরে গিয়ে অনেক কাজে লাগছে ইংলিশটা। এই আর জিকেটা যেটা বলবো, যে জিকে এখন থেকে পুরে মাথা নষ্ট করার কোনো দরকার নেই। আমি জিকে একদমই পড়ি নাই এইচএসসি লেভেলে, আমি জিকে একদম কোচিং এ গিয়ে পড়ছি। কোচিং এ গিয়ে জিকে একদম কভার করা সম্ভব আমি যেটা মনে করি। আর এখন জিকে তো কমাই দিছে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ নিয়ে। জিকে সামনে কি করবে আমি জানি না, বাট আমাদের সময় কমাই দিছিল আর কি, খুব বেশি কিন্তু নাই। সো জিকে নিয়ে প্যানিক হওয়ার তেমন কিছু নাই। আর অবশ্যই স্পেশালি বর্তমান ব্যাচটাকে বলা উচিত যে জিকে এখন একটু একটু করা উচিত, যেহেতু তোমরা অ্যাডমিশন টেস্টে টাইম খুব কম পাবা। তাই তোমরা জিকে করতেই পারো এখন এখন জিকে কিছু আমাদের টুকটাক দেখে সময় ছিল যেতে পারো। বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে চ্যাপ্টার, মানে আমাদের সময় বিষয় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে কিন্তু সব জিকে আসেনি। যেমন খেলাধুলা বিষয়ক একটা এসেছিল, এবং টাকা নিয়ে একটা এসেছিল এমসিকিউ, যেটা আমরা বলা যেতে পারে যে এগুলো কিন্তু ডাইরেক্টলি বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে না। তো আমাদেরকে সাম্প্রতিক বিষয়, বিশেষত খেলাধুলা বিষয়টা নিয়ে আমাদেরকে একটু হ্যাঁ, জানতে হবে। তো অবশ্যই একদম সব বাদ রিসেন্ট দিলে চলবে বিষয়গুলো। না, আমরা কিছু কিছু জানবো। আর অবশ্যই যেটা করবো সেটা হচ্ছে বিগত বছরের মেডিকেল কোশ্চেন এবং বিসিএস পরীক্ষায় যা আসছে সেগুলো আমরা জেনে নিব। কেননা কারণ রাগিব নূর যেহেতু আগে বলে গেছেন যে আমাদের কোশ্চেন গুলো কারা করে, আমাদের কোশ্চেন গুলো করে হচ্ছে ডক্টরসরা। তো তারা অবশ্যই আমাদের মেডিকেল কলেজে যে আমাদের টিচাররা পড়ান বা হচ্ছে যে প্রফেসররা আছেন, সে তারা হচ্ছে যে এক একজন বিসিএস পরীক্ষা সাধারণত দিয়ে থাকেন, এবং তারা বিসিএস এর কোশ্চেন গুলো সম্পর্কে অবহিত থাকে। তো বিসিএস পরীক্ষা বা হচ্ছে আগের বছরের প্রশ্নগুলো তাই বারবার পরীক্ষায় আসতে দেখা যাচ্ছে যে টপিকটা সেম থাকছে, এমসিকিউ এর মান নামটা বা হচ্ছে এমসিকিউ এর ধরনটা বদলে দিচ্ছে, কিন্তু ঘুরে ফিরে টপিকটা সেম থাকছে। তো আমরা বিগত হ্যাঁ, বছরের এক্স্যাক্টলি। কোশ্চেন গুলো অবশ্যই পড়বো। আর এর পাশাপাশি বিসিএস কোশ্চেন গুলো ফরজে আইনের মতো মনে রাখবো। একবার হ্যাঁ, সলভ করে অবশ্যই। রেখে দিলাম তা হবে না, কিন্তু বারে বার সেগুলো দেখতে হবে, কিছুদিন পর পর হচ্ছে রিভাইজ দিতে হবে। এই তো এটাই সাধারণত আমানুল্লাহ পলক বলতে চাচ্ছিলেন। এক্স্যাক্টলি এটা আমি বলতে চাচ্ছিলাম যে ইংলিশ জিকে দুইটাতেই বিসিএস এর কোশ্চেন পড়বে। তারপর ঢাবি ঘয়ের কোশ্চেন গুলো কিন্তু দিয়ে দেয় মেডিকেলে। তো মেডিকেলের কোশ্চেন তো অবশ্যই পড়বে। আর বিগত বছর অন্যান্য ভার্সিটির যেসব কোশ্চেন আছে সেগুলো পড়বে ইংলিশ জিকে ক্ষেত্রে। আর ইংলিশটা প্র্যাকটিস করে যাবে, আর জিকেটা টুকটাক যে যতটুকু পারে আর কি করে যাবে, যেখান থেকে পারে। কেউ জুবাইর জিকে কিনতে পারে বা যে কোনো জিকে বই। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স গুলা কেউ কালেক্ট করে রাখে, এটা কিন্তু অনেক ভালো অভ্যাস, কারেন্ট অ্যাফেয়ার্স গুলা কালেক্ট করে রাখা, সেগুলো থেকে তথ্য আলাদা করে রাখা। তো এসব যারা করবে তাদের ইংলিশ আর জিকে তে আলটিমেটলি সমস্যা হবে না। আর যাদের ইংলিশ আর জিকে সমস্যা হবে না, তারা অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক ভালো করবে। রাকিব নূর, এবার আমি আপনার কাছে আবার চলে যাচ্ছি যে লাইফ থেকে প্রশ্ন আসছে যে ফিজিক্স কিভাবে পড়বো, যদি ভাইয়া কিছু বলতেন। রাগিব নূরের মাইকটা সম্ভবত অফ করা। রাগিব নূর, আপনি যদি আবার প্রথম থেকে আমাদের সাথে যা বলা ছিল বলতেন। এখন অডিবল? জি। আচ্ছা, তাহলে যেটা বলবো যে আমি যেটা বলছি শুরুতে যে ফিজিক্স আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। ফিজিক্সের কোশ্চেন গুলো নর্মালি একটা নর্মাল ক্যাটাগরি ফলো করে আসে। নর্মালি কি আসে যে আমাদের ইউনিটস আসে, দেন ডাইমেনশনস আসে, মানে কোন জিনিসটার একক কি,
কোন জিনিসটা মাত্রা কি, এই টাইপ কোশ্চেন গুলো নর্মালি বেশি আসে। আর কয়েকটা থাকে যে নর্মাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আসে। সো যেটা আমানুল্লাহ বলল যে ইসাক স্যারের বইটা পড়তে হবে, তো অবশ্যই ইসাক স্যারের বইটা পড়তে হবে। আমি মনে করি যে ইসাক স্যারের বইটা পড়লেই আনাফ, আর কোনো বই পড়া খুব একটা দরকার নেই ফিজিক্সের জন্য। কেন বেশি এফোর্ট দিতে হবে বায়োলজি আর কেমিস্ট্রিতে। ফিজিক্সের কোশ্চেনে যেটা বললাম নর্মাল ক্যাটাগরি ফলো করে আসে। তো অবশ্যই আমাদেরকে ইউনিট আর ডাইমেনশনস গুলো সবার আগে খুব ভালো মতো করে পড়তে হবে। ইউনিট আর ডাইমেনশন পড়াটা খুবই ইম্পর্টেন্ট, এবং সব ইকুয়েশন মাথায় রাখা। পরীক্ষার আগের রাতে কথা কিন্তু একজন জিজ্ঞেস করেছিল, তুমি পরীক্ষার আগের রাতে ফিজিক্সের সব ইকুয়েশন গুলো একবার দেখে যেতে পারো, তাহলে দেখবো যে সহজেই তুমি একবারই সবগুলো ম্যাথ অ্যান্সার করতে পারতেছো। যেটা বললাম ইউনিট ডাইমেনশন আর এককগুলো মনে রাখলে আনা। আর ইসেক স্যারের বইয়ের যেগুলো এমসিকিউ থাকে, ইসেক স্যারের বইয়ে একটা স্পেশালিটি থাকে, যেটা হলো যে আমাদের শেষে মানে প্রত্যেক চ্যাপ্টার শেষে একটা করে দেওয়া থাকে, মানে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলো দেওয়া থাকে, অনেকগুলো করে লেখা থাকে। নর্মালি এটা সবাই বইয়ে দেখতে পারবে যে এক্সারসাইজের আগে একটা পৃষ্ঠায় সবগুলো এমসিকিউ রিলেটেড জিনিসপত্রগুলো ইসেক স্যারের বইয়ে লেখা থাকে। তো অনেকবার দেখা গেছে যে ফিজিক্সের অ্যারাউন্ড 50% কোশ্চেন্সই ওই পেজটা থেকে আসছে, মানে ওই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট পেজটা যেটা বইয়ের এক্সারসাইজের আগে দেওয়া থাকে। তো ওই জিনিসটা খুব ভালো মতো করে পড়তে হবে। আর স্যারের বইয়ে যেগুলো এমসিকিউ আছে চ্যাপ্টার শেষে, মানে এক্সারসাইজে যেগুলো এমসিকিউ আছে, ওই এমসিকিউ গুলো খুব ভালো মতো করে প্র্যাকটিস করে যেতে হবে। এইগুলো করলে ইউনিট ডাইমেনশন ইকুয়েশন আর এই কোশ্চেন সলভ, মানে এক্সারসাইজের কোশ্চেন সলভ করলেই আমি মনে করি যে ফিজিক্সের অ্যারাউন্ড 90% কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আর ইসে স্যারের বইটা বলেই আনাফ। নর্মালি ফিজিক্স নিয়ে অতটা প্যানিক হওয়ার কিছু নাই, যেটা বললাম। আর নর্মালি এটা বোঝাই যাচ্ছে। নর্মালি অনেকে বায়োলজি, কেমিস্ট্রি আর ইংলিশে একটু জোর দিতে হবে। যারা ইংলিশে একটু উইক, তাদের একটু ভোকাবুলারি ডেভেলপ করা উচিত, কারণ সিনোনিম অ্যান্টোনিম সবাই ভুল করে। আর ইংলিশে দুইটা জিনিসই খুব টাফ আসে, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, আই মিন ভোকাবুলারিটা কঠিন আসে, আর থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই দুইটা জিনিসই নর্মালি সবাই ভুল করে থাকে। তো এই দুটো জিনিস যদি সবাই একটু ভালো মতো করে পড়ে যায়, তাহলে দেখবা ইংলিশে আর কিন্তু কোনো রকম ঝামেলা হচ্ছে না। আরেকটা জিনিস থাকে ট্রান্সলেশন। ট্রান্সলেশন দেখে বোঝা যায়, খুব একটা কঠিন আসে না। আর ট্রান্সলেশন মেডিকেল পরীক্ষা অনেকগুলো করে আসে, যেমন 3-4টা করে নর্মালি আসে। আমাদের সামনে কম আসছে, বাট নর্মালি আগের বছরের কোশ্চেন গুলো দেখলে দেখবো যে ট্রান্সলেশন অনেকগুলো করে আসছে। তো ট্রান্সলেশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর ভোকাবুলারি, ভোকাবুলারি মানে সিনোনিম অ্যান্টোনিম যেটা, এই কয়েকটা জিনিস খুব ভালো মতো করে পড়লে ইংলিশ কভার হয়ে যাবে। ইংলিশ, বায়োলজি, কেমিস্ট্রি এইগুলো খুব ভালো মতো করে পড়া উচিত। রাকিবনুর, বায়োলজি আর কেমিস্ট্রিটা কিভাবে পড়া দরকার আসলে এই সময়টাতে, মানে কোন ট্রিক্সটা অবলম্বন করে আমরা বায়োলজি আর কেমিস্ট্রিটা পড়তে পারি, সেটা জানার ছিল। একজন প্রশ্ন করেছে আপনাকে। আচ্ছা, বায়োলজিতে যেটা, বায়োলজি মানে কি, বায়োলজি জুওলজি পার্টটা খুব ভালো মতো করে পড়তে হবে। কেন জুওলজি থেকে বেশি কোশ্চেন আসার চান্স বেশি। 50-50 নর্মালি থাকার কথা, বাট দেখি যে জুওলজি থেকে মাঝে মাঝে কোশ্চেন বেশি আছে। কারণ কোশ্চেন করতে ডাক্তাররা, তারা অবশ্যই তাদের সেক্টরকে বেশি প্রায়োরিটি দিবে, তারা জুওলজি থেকে বেশি কোশ্চেন করবে। তো জুওলজি থেকে বেশি কোশ্চেন আসা খুবই নর্মাল। আর বোটানির জন্য, বোটানিটা একটু টাফ, অনেকে মনে রাখতে পারে না, মানে বোটানিটা খুব কঠিন লাগে। এক্ষেত্রে যদি বলবো যে যখন তোমরা একটা করে চ্যাপ্টার পড়ছো বোটানির অথবা জুলজি কোনো একটা চ্যাপ্টার পড়ছো, তো যেগুলো জিনিস ইম্পর্টেন্ট বাট নর্মালি মনে থাকে না, সেই জিনিসগুলো তোমরা একটা খাতার মধ্যে লিখে রাখবা। খাতার মধ্যে লিখে রাখবা, আর রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ওই খাতাটা আরেকবার রিভাইজ দিবা। আর নর্মালি যদি তোমরা দিনে নর্মালি যদি একটা চ্যাপ্টার পড়াশোনা করো, রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই ওই চ্যাপ্টারটা আবার রিভিউ করবা। এভাবে বারবার রিভাইজ দিতে হবে। আর কখনোই মনে করবে না যে একবার পড়ে আমার মুখস্থ হয়ে গেছে, এটা আসলে একটা ভুল ধারণা, অনেক বারবার রিভাইজ দেওয়া লাগবে। বায়োলজি, কেমিস্ট্রি পড়ে এটাই টেকনিক যে বারবার করে পড়তে হবে, মানে তোমাকে আসলে এফোর্ট দিতে হবে। আমি যেটা বলি যে মেডিকেল সেক্টর, মেডিকেল কলেজে আসার পরও অথবা মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য সবসময় মেডিকেল সেক্টরটা সবসময় এফোর্ট ডিমান্ড করে। কখন মেরিট যতটা না বেশি ডিমান্ড করে, তার চেয়ে বেশি ডিমান্ড করে সেটা এফোর্ট। মানে আমাদেরকে মেডিকেল স্টুডেন্টদেরকেও বা যারা মেডিকেলে পড়তে চায় তাদের সবাইকে এফোর্ট খুব বেশি করে দিতে হবে, মেরিটের চেয়ে এফোর্টটা বেশি দিতে হবে। যে যত বেশি এফোর্ট দিবে সে তত ভালো করবে। আর বায়োলজি, কেমিস্ট্রি এগুলোতে ভালো করে মানে ট্রিক্স, এগুলো কোনো শর্টকাট নাই, অবশ্যই শর্টকাট থাকে না নর্মালি যে মনে রাখার। অনেকে নিউমোনিক্স দিয়ে মনে রাখতে পারে, যে যত বেশি নিউমোনিক্স দিয়ে মনে করবে তার পড়াশোনা খুব ইজিলি মনে থাকবে। সো আমরা নিউমোনিক্স দিয়ে পড়ালেখাটা করার ট্রাই করবো। আর যেটা বলে একটা খাতায় নোট করে রাখবো, আর রাতে ঘুমোতে যাওয়ার আগে ওই যেগুলো কঠিন জিনিস যেগুলো মনে থাকে না সেগুলো আরেকবার রিভিউ করবো। আচ্ছা রাগিব, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে কোশ্চেন রিপিট কি পরিমাণে হয়, কিংবা কোশ্চেন ব্যাংক নিয়ে ক্লিয়ার কনসেপ্ট থাকার পরও কি অন্য টাইপের কোশ্চেন আসতে পারে কিনা? কোশ্চেন রিপিট হয় না, আমি যেটা বলবো কোশ্চেন রিপিট হয় না। ইংলিশ আর জিকে থেকে মাঝে মাঝে কোশ্চেন রিপিট হয়, আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কোশ্চেন রিপিট হয় না, হলেও খুব মিনিমাম লেভেলের, নেগলিজেবল যেটা বলি, যে খুবই কম রিপিট হয়।
ইংলিশ আর জিকে থেকে হালকা রিপিট হতে পারে। আর কোশ্চেন একটু অড আসা খুবই স্বাভাবিক, অনেক সময় অনেক অর্ডার কোশ্চেন আছে। নর্মালি যে আমাদের আগের বছরের কোশ্চেন গুলো দেখি যে একটু মানে নর্মালি বই থেকে কোশ্চেন, আমাদের কোশ্চেনটা একটু আলাদা রকম আসছে, যে একটু মানে কি বলবো নর্মাল বেসিক কোশ্চেন আমাদের প্রায় বেশি আসছে। মানে আমরা যেবার পরীক্ষা দিলাম এবার দেখি যে নর্মাল বেসিক কোশ্চেন বেশি আসছে। তো কোশ্চেন আসলে সবকিছুর জন্য প্রিপেয়ার থাকা লাগবে, কোন ধরনের কোশ্চেন কখন আসবে এটা আসলে বলাটা খুব টাফ। সব কোশ্চেনের জন্য প্রিপেয়ার থাকতে হবে। কোশ্চেন একটু উদ্ভট অথবা একটু আনকমন আসতেই পারে। আমরা হচ্ছে বিগত বছরের কোশ্চেন গুলো সলভ করবো এবং জানবো যে কোন টপিক গুলো থেকে কোশ্চেন বেশি আসে, এবং ওই ধরনটা আসলে জানার জন্য আমাদের বিগত বছরের কোশ্চেন গুলো সলভ করা দরকার। কিন্তু এটা নিয়ে যদি বসে থাকি যে ভাবি যে এখান থেকে কোশ্চেন ব্যাংক সলভ করেছি তো আমি এখানে ভালো নাম্বারে কমন কোশ্চেন পাবো, তো সেটা ভাবাটা একটু বোকামি। আর কথা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক কিংবা হচ্ছে যে কোনো ধরনের গাইড বই বলি, এগুলো তো কখনো টেক্সট বইয়ের বিকল্প না। তো সম্পূর্ণ টেক্সট বইটা যাদের পড়া থাকবে তারা হচ্ছে অবশ্যই এগিয়ে থাকবে শুধু তাদের থেকে, যারা শুধুমাত্র এরকম গাইড বই কিংবা হচ্ছে কোশ্চেন ব্যাংকের উপর নির্ভর থাকবে তাদের থেকে। কেমিস্ট্রিটা কিভাবে পড়া দরকার শুভরাজ, আপনার কাছে জানতে চাচ্ছি। কেমিস্ট্রি বই আমরা তো সচরাচর দেখি যে ইন্টার লেভেলে আমরা কবি স্যারের বই পড়ি, কেননা ওইটা সহজ ভাষায় লেখা। ইভেন আমিও কবি স্যারের বই পড়ছি। কিন্তু দেখা যায় যে মেডিকেল ভর্তি পরীক্ষার সময় হাজারের নতুন বই দেখে অনেকেই ঘাবড়ে যায়, তো ঘাবড়ানোর কিছু নাই। তো মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেনে আর কি তোমার ওইরকম থিওরিটিক্যাল এত কিছু জানা লাগে না। মানে তোমার যে নর্মাল যে লাইন গুলো যেগুলো দেখলে মানে কোশ্চেন মনে হয় যে এই টাইপ থেকে কোশ্চেন চেঞ্জ করে দেওয়া যায়। স্পেশালি দেখবা যে কিছু কিছু লাইন আছে যেগুলো লাইনের ওয়ার্ড গুলোর মধ্যে সরল লাগাই দিয়ে মানে একটা মানে পচনযোগ্য সরল লাগাই দিয়ে অপচনযোগ্য নিচের কোনটি সঠিক নয় এরকম টাইপের কোশ্চেন করে দেয়। তো এরকম অনেক সময় হয়। তো এই জন্য আমাদের হাজার স্যার ভালো মতো করতে হবে, কেননা আমাদের স্যাররা অলওয়েজ মানে যারা আমাদের মেডিকেল স্যার তারা অলওয়েজ হাজার স্যার বই থেকে কোশ্চেন করে। আর বিগত কয়েক বছর দেখা গেছে যে হাজার স্যারের বই থেকেও গুহ স্যার বা কবির স্যারের বই থেকেও দুই একটা করে কোশ্চেন আসে, বাট অতটা না। মেইনলি হাজার স্যারের বইটা ফলো করবো যারা আমরা ফার্স্ট ইয়ার, আর যারা কিনা সেকেন্ড ইয়ার তারা যেহেতু ফার্স্ট টাইম অলরেডি হাজার স্যারের বই পড়ে এসেছি, তো তারা কি চাইলে কবির স্যার বা গুহ স্যারের বই একটু ফলো করতে পারে। আর কেমিস্ট্রি নিয়ে বলার কথা, অনেকে যে জৈব যৌগ থেকে ভয় পায় ওইটা স্কিপ করে, তো এটা স্কিপ করা যাবে না। জৈব যৌগ থেকে না হলেও 3 থেকে 4টা কোয়েশ্চেন আসবে, তো আমাদের টাইমে কিছু অদ্ভুত কোয়েশ্চেন আসছিল, তো এটা ভালো মতো পড়া লাগবে। আর এইভাবে আর আমরা আরেকটা অধ্যায় স্কিপ করি, সেটা হচ্ছে পঞ্চম চ্যাপ্টার। মানে দুইটা অধ্যায় কেমিস্ট্রি বা দুইটা দুই পেপারে মানে ফিফথ চ্যাপ্টার এত তথ্য মানে পোলাপান করতে চায় না যে এটা থেকে কি করে, তো এটা নেগলেক্ট করা চলবে না। তো এই চ্যাপ্টার গুলো খুব ইম্পর্টেন্ট পড়া লাগবে। দেখা যাবে যে আমরা আহ ভিতরের চ্যাপ্টার গুলো অনেক গুরুত্বপূর্ণ মানে মনোযোগ দিয়ে পড়ি, কিন্তু লাস্টে ওইসব চ্যাপ্টার বাদ দেওয়া যায়, কিন্তু দেখা যায় যে ওইসব চ্যাপ্টার থেকে কোশ্চেন বেশি আসে, জানি না কেন, বাট ওইসব চ্যাপ্টার থেকে স্যারের কোশ্চেন করতে বেশি চায়। তো প্রথম চ্যাপ্টার ফিফথ চ্যাপ্টার দুই পেপার আর হচ্ছে জৈব যৌগ, মানে এই 5টা চ্যাপ্টার 10টা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে হচ্ছে আমার ভালো করে পড়া লাগবে, কারণ এগুলোর থেকে মানে কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না, কিন্তু এই 5টা মানে আমার মানে একদম ছোট ছোট রাখতে হবে আমার মতে। এই তো দ্যাটস। নীরব, আপনি কি শুনতে পাচ্ছেন এখন? জি, শুনতে পাচ্ছি। আন্তরিকভাবে দুঃখিত কারিগরি ত্রুটির জন্য। কারিগরি ত্রুটি বা যান্ত্রিক ত্রুটি আমাদের জীবনের অংশ, তো আমরা সেটা উপেক্ষা করে আগামী পর্বে চলে যাচ্ছি। নীরব, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ওভারঅল কিভাবে মানে সার সংক্ষেপটা কিভাবে টানবেন যে মেডিকেলে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন ব্যাপারটা। মেডিকেল অ্যাডমিশন টেস্টের ব্যাপারে যে কথাগুলো বললো রাগিব, তো সবগুলো মোটামুটি বলে দিছে। রাগিব, পলক, শুভ মোটামুটি যা শুনলাম সবগুলোই বলে দিছে। এখন প্রথমে তোমার প্রথম কথাটা হচ্ছে যে এইচএসসি লেভেল থেকে প্রিপারেশনটা হচ্ছে মেইন। যদি এইচএসসি লেভেল থেকে প্রিপারেশনটা তোমার ভালো থাকে তাহলে আলটিমেটলি তুমি তোমার চাপ অনেক কমে যাবে। মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে তোমার চাপ অনেক কমে যাবে যদি এইচএসসি লেভেলের প্রিপারেশনটা মোটামুটি ভালো থাকে। আর এইচএসসি লেভেলের প্রিপারেশন যত ভালো হবে তত তোমার জন্য মেডিকেল এক্সামটা অনেক সোজা হয়ে যাবে। এক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে বায়োলজি, জুলজি এবং কেমিস্ট্রি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, যেহেতু মেডিকেল এক্সামে সবচেয়ে বেশি আসে। আর ফিজিক্স মোটামুটি এইচএসসি লেভেলে যে পড়াশোনাগুলো করা হয় এইচএসসি লেভেলের পড়াশোনাতেই তোমার দেখা যাবে মেডিকেল এক্সাম কভার হয়ে যাবে।
এইটা হচ্ছে মেডিকেলের ক্ষেত্রে ট্রিক্স। আর সবচেয়ে বেশি ট্রিক্স যেটা হচ্ছে মিনোমনিক দিয়ে মনে রাখা। মিনোমনিক আর হচ্ছে তোমার সবগুলো দাগাই দাগাই পড়তে হবে। যত বেশি দাগাই পড়বা তত বেশি তোমার ব্রেনে ক্যাচ করবে ওইটা। আর এইচএসসি লেভেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেডিকেল এডমিশনে গিয়ে ওই সুযোগটা পাওয়া যাচ্ছে না যে সবগুলো একবারে রিভিশন দিয়ে তুমি পরীক্ষা দিতে পারবা। এক সময় যে সবগুলো সাবজেক্ট রিভিশন দিয়ে পরীক্ষা যাইতে তুমি অ্যাটেন্ড করতে পারবে না। সেই জন্য যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা আমি বলবো যে তুমি একটা নোট করে ওটা রেখে দিতে পারো, এবং প্রতিদিন দেখা যাবে যে ওইটা যদি একটু রিভিশন দিতে পারো, অধ্যায় ভিত্তিক নোট হোক আর সাবজেক্ট ভিত্তিক নোট হোক, তাহলে ওই জিনিসটা তোমার ক্ষেত্রে বেশি ইফেক্টিভ হবে। কারণ মেডিকেল পরীক্ষার সময় তুমি যদি ওই নোটগুলো শুধু ভেজাও তাহলে ওইটা তোমার পুরো একটা রিভিশনের মতো কাজ করতেছে, এবং এইটা তোমার ক্ষেত্রে অনেক ইফেক্টিভ এবং হেল্পফুল হবে আমি আশা করি। বন্নি। ধন্যবাদ নীরব। নীরব, আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে যে এই ড্রিম টু মেডিকেল, আপনি শুভ এবং পলক যে এর ফাউন্ডার, তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ড্রিম টু মেডিকেল কিভাবে এর কোয়ারেন্টাইন টাইমটাতে বা হচ্ছে এর পরবর্তী সময়ে এরকম শিক্ষার্থীদেরকে হেল্প করবে, সেক্ষেত্রে যদি আপনি কিছু বলতেন। ড্রিম টু মেডিকেল নিয়ে যে প্রথমে কথায় আসি, ড্রিম টু মেডিকেল এটা হচ্ছে আমাদের একটা সিনিয়রদের একটা প্ল্যাটফর্ম যেখানে জুনিয়রদেরকে নিয়ে কাজ করা হচ্ছে। আমরা যখন দেখা যাচ্ছিল যে এইচএসসি লেভেলে ছিলাম বা মেডিকেল এডমিশন দিছিলাম, তখন ক্ষেত্রে আমরা এরকম কিছু প্ল্যাটফর্ম থেকে হেল্প পেয়ে আসছি। তখন থেকে আমাদের মাথায় ছিল যে যদি ইনশাআল্লাহ আমরা চান্স পাই, তখন আমাদের জুনিয়রদেরকে নিয়ে যদি আমরা এরকম কিছু করতে পারি তাহলে অবশ্যই কিছু ভালো হবে। আর আমাদের মেডিকেলের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় যে সাজেশন দেয়া বা হচ্ছে মেডিকেলের গাইডলাইন, এটা হচ্ছে মেইন। এই গাইডলাইনটা কিন্তু সব জায়গা থেকে পাওয়া যায় না। এখন বিভিন্ন ফেসবুক হচ্ছে এখন সময় কাটানোর একটা উপায় হয়ে গেছে। পোলাপাইন সময় এখানে বেশি নষ্ট করে। এখন যদি এইটা একটা গ্রুপ থেকে যদি তারা গাইডলাইন পায়, এখন মেডিকেল এডমিশনের ক্ষেত্রেই হোক বা এসএসসি এডমিশনের ক্ষেত্রে হোক, তাহলে অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ। সেই জন্য মোটামুটি এই উদ্যোগটা নেওয়া, যাতে পোলাপাইন তাদের নিজস্ব মানে ট্র্যাকে থাকতে পারে, পড়াশোনার ট্র্যাকে থাকতে পারে, এবং যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারে, এবং আমরা যে যে প্রবলেম গুলো ফেস করছি তারা ভবিষ্যতে যেন ওই প্রবলেম গুলো ফেস না করে। তাহলে তারা ভালোভাবে এইচএসসিটাও পার করতে পারতেছে, এইচএসসি লেভেলটা, এবং মেডিকেল এডমিশনে ইনশাল্লাহ ভালো কিছু করবে। আর এখন দেখা যাচ্ছে কোয়ারেন্টাইনে অনেকেই বোর হচ্ছি, সময়গুলো যদি আমরা ইফেক্টিভ ভাবে কাজে লাগাই তাহলে অনেক ভালো কিছু করা সম্ভব। সেই জন্যই এই এই উদ্যোগটা মূলত নেয়া। ইনশাল্লাহ ভবিষ্যতে এটা অনেক দূর আগায় যাবে, একটা স্বপ্নের প্ল্যাটফর্ম, অনেক ভালো একটা প্ল্যাটফর্ম হবে ইনশাল্লাহ। বন্নি। ধন্যবাদ নীরব আপনাকে। রাগিবুর, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে একটা দীর্ঘ সময় পর্যন্ত কিভাবে মানে পড়াটা ধরে রাখা যায় বা পড়তে বসে থাকাটা কন্টিনিউ করা যায়, বা পড়া কিভাবে মনে রাখবো? রাগিবনুর, আপনার মাইকটা সম্ভবত আবার অফ করা, একটু দুঃখিত। হ্যাঁ, অনেক ভালো কোশ্চেন করছে, যেই করুক না কেন লং টাইম পড়াশোনা করাটা খুবই ইম্পর্টেন্ট। লং টাইম মানে অ্যাটলিস্ট তাকে মিনিমাম 1 ঘন্টা একটানা পড়ার করা উচিত। সে একটা কাজ করতে পারে যে অনেক সময় যখন আমাদের ঘুম পায় তখন এইরকম ফেসবুকে অনেক গ্রুপ আছে, যেমন ড্রিম টু মেডিকেল যে গ্রুপটা, এই সকল গ্রুপে অনেক ধরনের কোশ্চেন শেয়ার করে, অনেক জিকে কোশ্চেন শেয়ার করে, অনেক সময় ইংলিশ কোশ্চেন অথবা যাই হোক এরকম কিছু একটা কোশ্চেন শেয়ার করে। তো এই কোশ্চেন গুলা আমাদেরকে মানে যখন একটা আমাদের ঘুম পাচ্ছে অথবা পড়তে ইচ্ছা করতেছে না, তখন হালকা আমরা ফেসবুকে এসে এই গ্রুপ গুলো থেকে একটু হালকা চেক করে যেতে পারি যে আহ মানে আমরা কি ওইভাবে সময়টা মানে ঘুমটা কেটে যাবে তাহলে। আর লং টাইম পড়াশোনা করার অ্যাটলিস্ট আমাদেরকে 20 মিনিট খুব ভালো মতো করে পড়তে হবে, তারপর আমরা একটা হালকা হেঁটে আসতে পারি অথবা আমাদের রিলেটিভ সাথে একটু কথা বলে আসতে পারি। তো এটা একটা অনেকটা ইম্পর্টেন্ট যে লং টাইম পড়াশোনা করাটা। আর লং টাইম পড়াশোনা করার জন্য আমাদেরকে অবশ্যই এরকম মোবাইল ল্যাপটপ এগুলো আমাদের হাত থেকে একটু দূরে রাখা লাগবে। বিকজ এগুলো পাশে থাকলে আসলে খুব একটা ভালো পড়াশোনা করা যায় না। আর এটা একটা ইম্পর্টেন্ট যে যখন আমরা পড়তে বসবো তখন আমাদেরকে মোবাইল ল্যাপটপ বা যেগুলি আমাদের থেকে ডাইভার্ট করতে পারে অথবা ডিস্ট্রাক্ট করতে পারে সেগুলো আমাদেরকে দূরে রাখতে হবে। মানে আমাদের হয়তো আমরা আমাদের আম্মু অথবা আব্বু অথবা কারোর কাছে জমা দিয়ে তারপর পড়তে বসবো। আর মিনিমাম 1 ঘন্টা আমাদেরকে রেগুলারলি পড়তে হবে, এটাই আসলে। আর যেগুলো জিনিস ডাইভার্ট করে সেই জিনিসগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে লং টাইম পড়াশোনা করার জন্য। আর একটা কথা যে মনে রাখার ব্যাপারটা, মনে রাখাটা বললাম যেটা কোনো শর্টকাট টেকনিক নাই, অনেকে হাইয়েস্ট নিউমোনিক ফিক্স করতে পারে এইটাই। আর বেশি বেশি করে রিভাইজ দিতে হবে, এটা করলে আসলে ভালো করতে হয়, মানে ভালো করা যেতে পারে আসলে। আসলে পড়া মনে রাখার আরেকটা উপায় হচ্ছে আরেকজনকে পড়ানো বা পড়া দেওয়া। সাধারণত এমন হয় যে বাসায় যদি মা বাবা থাকে, তারা আমাদের পড়া বুঝুক বা না বুঝুক বা চেয়ার টেবিল যাই থাকুক, যে অন্তত একটা পড়া, আমি সবসময় বলি যে
পড়া শেষ করার পরে যে সেই বইটা বন্ধ করে যদি আমি ওই পেজটা আবার মেমোরিতে আনতে পারি যে না আমি এই পেজে এইভাবে এইভাবে পড়েছি, এবং সেটা যদি আমি মুখ দিয়ে বলতে পারি, তখনই আমি বুঝবো যে আমার পড়াটা হয়ে গেছে এবং আমার পড়াটা মনে আছে। আর একটা পড়া তখনই, শর্ট টাইম মেমোরি গুলো আমাদের তখনই লং টাইম মেমোরি হবে যখন নাকি আমরা কাউকে পড়া দিব। পড়া দেওয়ার অভ্যাসটা হলেই আমাদের হচ্ছে এই মেমোরি, শর্ট টাইম মেমোরি গুলো লং টার্ম মেমোরি হবে। আরেকজন প্রশ্ন করেছেন যে আমার ইচ্ছা মেডিকেলে, কিন্তু ফ্যামিলি হয়তো ইঞ্জিনিয়ারিং চাচ্ছে বা এরকম কিছু। সেটা হচ্ছে আচ্ছা, ইঞ্জিনিয়ারের পাশাপাশি কিভাবে মেডিকেল প্রিপারেশন নিবে। প্রথম কথা হচ্ছে যে নিজের প্যাশনটাকে তুমি আগে দাম দিবে। যে তুমি যদি কোনো কিছুতে আম, আগ্রহ প্রকাশ করে থাকো, যেমন অনেকের প্যাশন থাকে ইঞ্জিনিয়ারিং, তারা ম্যাথ খুব পছন্দ করে, তো ফ্যামিলির কথা ভেবে যদি মেডিকেল লাইনে আসো, যদি নিজের ইচ্ছা নাও থাকে, তাহলে হচ্ছে মন মরা ডাক্তার হবে, কাঠখোট্টা ডাক্তার হবে, যারা হচ্ছে কোনো রস পাবে না তাদের পেশায় বা তাদের ভালো লাগার কাজে তারা থাকবে না। ঠিক সেভাবেই যদি একজনের প্যাশন থাকে মেডিকেল, কিন্তু সে যদি যায় ইঞ্জিনিয়ারিং এ, তাহলে তার কাছে অঙ্কগুলোকে নিরস মনে হবে, অঙ্কের ভিতরে সে কোনো ভালোবাসা পাবে না। তার কাছে তার অকুপেশনটা বা পেশাটা নিছকই টাকা কামানোর একটা পেশা হয়ে দাঁড়াবে, তো সেখানে তার কোনো শখ থাকবে না। তো প্রথম কাজ যেটা করতে পারেন সেটা হচ্ছে যে নিজের ইচ্ছাকে দাম দেয়া, নিজের ইচ্ছাকে দাম দিয়ে সেই পেশায় আসার চেষ্টা করা। যদি তা সম্ভব না হয়, তাহলে হচ্ছে পাশাপাশি যেটা শুভ বললেন সেই কাজটা আপনারা করতে পারেন। আচ্ছা, রাগিব নূর আপনার কাছে প্রশ্ন ছিল যে আপনি আপনার সময় সোশ্যাল মিডিয়াতে টাইম দিতেন কিনা, আর যদি অ্যান্সার যদি ইয়েস হয় তাহলে কিভাবে সেটা মেনটেন করতেন? আমি আমি যখন কলেজে ছিলাম, কলেজে আমাদের মোবাইল অ্যালাউড ছিল না। সো আমি তখন কলেজে আমাদের মোবাইল অ্যালাউ করা হইতো না, অথবা এরকম কিছু করা হইতো না। সো আমার সোশ্যাল মিডিয়ায় নিজেকে এঙ্গেজ করার কোনো আসলে ওয়ে ছিল না। তো অ্যান্সারটা নো, যে আমি যখন কলেজে ছিলাম তখন আমার কাছে মোবাইল ছিল না, সো আমি সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ হইতে পারিনি। আর যখন বললাম, আর এইচএসসি এর পরে মানে কোচিং পিরিয়ডে আমার আইডি ডিঅ্যাক্টিভেটেড ছিল। তো আমি আসলে ওইভাবে নিজেকে ওইভাবে মেনটেন করতাম, বা যখন কোনো ইম্পর্টেন্ট কাজ থাকতো, অনেক সময় অনেকগুলো গ্রুপে অনেক ধরনের কোশ্চেন্স দেয়, মেইনলি সেগুলো দেখতাম নর্মালি। আর ওই সময়টা একটু আমাদেরকে মানে এগুলো থেকে দূরে থাকাটাই বেটার, কারণ সোশ্যাল মিডিয়াতে এখন যেটা দেখতেছি যে এখন যখন একবার ঢুকে দেখি অনেক সময় চলে যায়, 1-2 ঘন্টা চলে যাচ্ছে। তো তখন তো অত সময় যাওয়া আমাদের জন্য বিশাল একটা লস হবে। তো যদি বলবো যে তোমরা আইডি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারো, আর আমি যেটা করছিলাম। আর যদি অনেকে আবার অনেক ধরনের অ্যাপ ইউজ করে, যে টাইমিং অ্যাপ, টাইম ম্যানেজমেন্ট অ্যাপ, যেগুলো একটা নির্দিষ্ট টাইম পর সোশ্যাল মিডিয়া গুলোকে ব্লক করে দেয়। তো এইভাবে তোমরা মানে অ্যাপ্লাই করতে পারো। আর আমি খুব একটা চালাইনি, কারণ আমার আসলে সুযোগই ছিল না, বাট এখন অনেক সময় নষ্ট হচ্ছে আর কি এটার পিছনে। আচ্ছা, শুভরাজ রাগিবের আপনার কাছে কাছে একটা প্রশ্ন। কোশ্চেন ছিল। এক মিনিট। হ্যাঁ, রাগিবের বলুন কাছে একটা প্লিজ। কোশ্চেন ছিল যে আমি একটা মেডিকেল গ্র্যান্ড সেলিব্রেশনে শুনছিলাম যে ক্যাডেটে রাত্রে লাইট নিভিয়ে দেওয়া হয়, তো তুমি হয়তোবা কোন একটা স্পেশাল ওয়েতে পড়ালেখা করতে, সেটা যদি একটু আমি মানে ছিলাম ডিসকাস করতে। পারফরমেন্সের ওখানে। আমি শুনেছিলাম আপনার এই কথাটা যে পর্দার টানিয়ে কিছু একটা লাইট যাতে বাইরে থেকে বোঝা না যায়, এটা এরকম আসলে কিছু আমরা একটা ছিল। প্রথমে, আমাদের যেহেতু আর্মি রেগুলেটেড ইনস্টিটিউশন ছিল, ওরা খুবই হার্ড রুল ফলো করতো, যে নর্মালি যখন 11টার সময় লাইটস আউট, মানে এটাকে আমরা ব্ল্যাক আউট বলতাম, চারিদিকে অন্ধকার হয়ে যেত, যখন ব্ল্যাক আউট হইতো তখন আর তারপরে আর লাইট জ্বালানো যাইতো না। লাইটস আউট এটাকে বলা হইতো, একটা ঘন্টা বাজতো, ঘন্টার সময় সব লাইটস একসাথে অটোমেটিক অফ হয়ে যেত। বাট তারপর তো এইটুক সময় পরে আসলে খুব একটা কাজে আসে না ওই সময়টাতে। তাই আমরা কি করতাম, আমরা দেয়ালের মধ্যে কম্বল টাঙায় দিতাম, তারপরে দরজার নিচে বেডশিট বিছিয়ে দিতাম, যাতে লাইট ভিতর থেকে বাইরে না যায়। ওইভাবে আসলে পড়ালেখা করতাম, মানে বেশিক্ষণ লাইটস আউটের পর পড়ালেখা করার জন্য। ধন্যবাদ রাগিবনুর আপনাকে। আম, শুভরাজ আপনার কাছে প্রশ্ন ছিল হচ্ছে যে মেডিকেলের প্রিপারেশন দিয়ে আমরা কোনো কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারি কিনা। এটা একটা কমন কোয়েশ্চেন যে মেডিকেল প্রিপারেশন নিয়ে আমরা কোনো ভার্সিটির সাথে যাবো কিনা। তো আমার উত্তর হচ্ছে হ্যাঁ। আমার কথা হচ্ছে, আমি যদি ইন্টারে আমার ম্যাথে বেসিক ভালো থাকে, তাহলে আমার ইন্টারে যে আমি ইন্টারে কোচিং, যখন মেডিকেল কোচিং করবো তখন দেখবো যে বোটানি, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো নিয়ে মানে মাথা ঘামাচ্ছি, ম্যাথ করার টাইম থাকে না। তো আমি সপ্তাহে একদিন টাইম দিতাম, শুক্রবার 2 ঘন্টা ম্যাথ করতাম। তাও ওই টাইমটা ছিল যে আমি যে কোচিং করতাম ওইখানে ম্যাথ প্রোগ্রাম ছিল, তো 2 ঘন্টা যেতাম, যেহেতু ভর্তি হয়েছি তো ওই 2 ঘন্টায় আমি ইউটিলাইজ করতাম। তো ওইটা ইউটিলাইজ করে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, শুধু আমি বেশি জায়গায় পরীক্ষা দিই নাই, তো জাহাঙ্গীরনগর এ ইউনিটে পরীক্ষা দিতে গেছিলাম। তো আমি এক্সপেক্ট করছিলাম যে কোনো মানে মানে অনেক পিছিয়ে যাব। তো মার্ক দেখার পর আমি নিজেও বিশ্বাস করি নাই যে কিভাবে হইলো। তো
আমি যেহেতু পারছি তো অনেকেই হয়তো বা ম্যাথ আমার চেয়ে অনেক ভালো পারে ইন্টারে, তো তাদের জন্য তো আরো সুবিধা যে ম্যাথ ওইরকম যদি তুমি ইন্টার থেকে বেসিক ভালো করে আসছো তাহলে মানে তোমার অসুবিধা হওয়ার কথা না। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে মেডিকেলে যাবা তাদের জন্য সেম কথা, যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে সবগুলাই প্রিপারেশন হয়ে যায়। তো তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তো তার পাশাপাশি যদি তুমি একটু বায়োলজি চোখ গুলো সপ্তাহে একদিন 2 ঘন্টা করে বা 1 ঘন্টা করে আর কোয়েশ্চেন গুলো সলভ করো, তো অনেকেই মানে চান্স পেয়ে গেছে। আমার এমন ফ্রেন্ড আছে যে ডিএমসি তে, যে ইঞ্জিনিয়ারিং কোচিং করে ডিএমসি তে চান্স পেয়েছে। তো সম্ভব, একটা কোচিং করে আরেক জায়গায় পড়া সম্ভব। আচ্ছা, একটি প্রশ্ন আছে সকলের জন্য যে ভাইয়া আপুরা, যে আপনারা আপনাদের সময় ইন্টারমিডিয়েটে ফেসবুক ইউজ করতেন কিনা? নীরব, আমানুল্লাহ, পলক, শুভরাজ। আমরা রাগিবনারের কথা মাত্র শুনলাম যে সে ইউজ করতেন না। আপনারা তিনজন কি ব্যবহার করতেন কিনা সামাজিক যোগাযোগ মাধ্যম? প্রচুর করতাম, প্রচুর। সেটা কিভাবে মেনটেন করতেন? না আসলে অভ্যাস হয়ে গেছিল, আসলে সেটা ছাড়তেও পারি নাই। মানে আমি একটা টাইমে গিয়ে আমার যাদের অ্যাডভাইজার আছে তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আমি কি করবো, অ্যাকচুয়ালি আমি তো অ্যাডিক্টেড হয়ে গেছি, মানে অনেকটা ওই টাইপের। তো কি করা উচিত আমার, আমি কি একবারে ছেড়ে দিব নাকি কি করব? তো আমার অনেক ভাইয়া ছিল, তারপর যারা অ্যাডভাইজার ছিল তারা আমাকে বললো যে না, তুমি একবারে ছেড়ে দিলে ব্যাপারটা আরো নেগেটিভ হয়ে যাবে। তো একবারে ছেড়ে না দিয়ে তুমি কন্ট্রোল করার ট্রাই করো, দেখো কতদূর কন্ট্রোল করতে পারো। তো আমি কন্ট্রোল করার ট্রাই করছি এবং আমি বেশ কন্ট্রোল করতে পারছি আমি। তো এটা সবার যার যার নিজের কাছে আর কি, যে কন্ট্রোল করতে পারবে আর যে একদমই পারবে না তার আস্তে আস্তে ছেড়ে দেওয়াই উচিত। একটা একটা প্রসেস ফলো করে ছেড়ে দেওয়া উচিত। আর যে দেখতেছে যে না কন্ট্রোল করা যাচ্ছে, আমি যতক্ষণ ইচ্ছা থাকতে পারতেছি, মানে বেশিক্ষণ না, 10-20 মিনিট থাকতেছি, আবার কিছুক্ষণ পরে আবার চলে যাইতে পারতেছি, এরকম টাইম ম্যানেজমেন্ট যদি সে করতে পারে তো সে রাখতে পারে, সমস্যা নেই। আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়াতে অনেক কাজে লাগানো যাইতেছে, আমিও এই অ্যাডমিশন টাইমে আমি ফেসবুকিং করতাম। অ্যাডমিশন টাইমে আমাদের যেমন এই গ্রুপটা ড্রিম টু মেডিকেল, এরকম গ্রুপ ছিল, যেমন মেডিকেল ডেন্টাল অ্যাডমিশন প্রিপারেশন, ওইখানেও আমি ছিলাম। আমি অনেক বেশ অ্যাক্টিভ ছিলাম আর কি। মানে ওইখানে আমি নিজেও পোস্ট করতাম, নিজেও কিছু মানে কোনো নোটস টোটস থাকলে নোটস শেয়ার করতাম ওইখানে। কোনো ইনফরমেশন পাইলে, কোনো পয়েন্ট যদি পাইতাম, আমি সেটা পয়েন্টস টু বি নোটেড আকারে শেয়ার করতাম গ্রুপে। তো এসব করাতে ভাইয়ারাও অনেক রাগ হয়ে গেছিল যে তুমি তোমার পরীক্ষার সামনে তুমি এসব কি করতেছো, গ্রুপে ট্রুপে বেশি টাইম দিতেছো, এরকম। আচ্ছা, তো আমি তাহলে হচ্ছে ছিলাম। মূল কথা হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে হবে। নিজের কন্ট্রোল যদি করতে হবে। অ্যাডিকশন থেকেও থাকে তাহলে ধীরে ধীরে ওই সময়টুকু, প্রথম দিন তো 5 মিনিট, তারপর থেকে 10 মিনিট, এরকম ভাবে কমিয়ে কমিয়ে ব্যবহার করবো। হ্যাঁ, শুভ, আপনি সিকোয়েন্সিয়ালি। করতেন কিনা? শুভ, আপনার মাইকটা হয়তো অফ। ফেসবুক ইউজ করতাম বাট অতটা না, মানে লাস্টে যখন আমার মডেল টেস্ট শুরু হয়ে যায় তখন আর ফেসবুক করার সময় পাইনি, মানে এত পরীক্ষা দিছি। আর লাস্টে মোবাইল ইউজ করতাম মূলত অনলাইনে। সবাই হয়তো জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে 1 মাস আগে আমাদের সব কোচিং বন্ধ হয়ে যায়, তো তখন মোবাইলে পরীক্ষা দেওয়া ছাড়া উপায় নাই, তো তখন পরীক্ষা দিতাম। এই তাছাড়া তেমন একটা ফেসবুক চালাতাম না। আচ্ছা, নীরব, আপনার কাছে জানতে চাচ্ছিলাম। নীরবে মাইক মিউট করা। নীরব, হয়তো আপনার মাইকটা মিউট করা। এবার বল। হ্যাঁ, যে আমি এসএসসি লেভেলে সবচেয়ে বেশি ফেসবুক ইউজ করছি, কারণ আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি যে খুব একটা রেপুটেড কলেজ থেকে উঠে আসছি সেরকম কিছু না, আমি একটা লোকাল কলেজ থেকে আসছি মেডিকেলে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন সেই জন্য আমি সোশ্যাল ইউজটা করতাম, এই জন্যই ওখান থেকে আমি অনেক সাপোর্ট পাইতাম। যেমন প্রশ্নগুলা, দাগানো গুলা, পিডিএফ আকারে যেগুলা দিছিল, বা নোটস গুলা, সাজেশন, অধ্যায় ভিত্তিক সাজেশন, এগুলো আমাকে অনেক হেল্প করতো। সেই জন্য আমি বেশিরভাগ সময় ফেসবুকে কাটাইতাম। আমি ফেসবুকে অনেক অ্যাক্টিভ ছিলাম এসএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে। এমনকি আমি ধর মেডিকেল এডমিশন টাইমেও যখন এডমিশন প্রিপারেশন নিতাম তখন আমি ফেসবুকে সময় কাটাইতাম। মানে এটা আসলে একটা পজিটিভ ভিউ আছে, মেইনটেনেন্সের উপর নেগেটিভ ভিউ আছে। ডিপেন্ড যদি করে আর তুমি কি। পজিটিভলি ইউজ করতে পারো তাহলে কোনো সমস্যা নেই, যদি কিন্তু এটা যদি নেগেটিভলি ইউজ করো তাহলে বিষয়টা হয়তো খারাপ হয়ে যাবে। আমার পজিটিভলি সাথে ইউজ ব্যাপারটা করলে তো ঠিক অবশ্যই এরকমই তোমার ছিল। জন্য এটা আশীর্বাদ স্বরূপ হবে ইনশাল্লাহ। অবশ্যই। আমার নিজের কোনো মোবাইল ফোন ছিল না ইন্টারমিডিয়েটের 2 বছরে, এবং আমার ফেসবুক আইডিও ছিল না। আমার ফেসবুক আইডি খোলা হয়েছে যেদিন মেডিকেল অ্যাডমিশন এর রেজাল্ট দিল তারপরে। তো কিন্তু এর মাঝে আমি ফেসবুকে সম্পৃক্ত ছিলাম। কিভাবে ছিলাম? আমার মার আইডি ছিল, সেখান থেকে আমি হচ্ছে এরকম
অনলাইন পোর্টাল যেগুলো থাকতো সেখান থেকে এক্সাম গুলো দিতাম, যেটা শুভ বললো যে 1 মাস পরে তো সবকিছু অফ হয়ে যেত, তখন নিজেকে তথ্যাদি নিয়ে এনরিচ করতাম কিভাবে, তখন হচ্ছে ফ্যামিলি মেম্বার একজন থাকলেই হয়, তাদের আইডিটা দিয়ে একটু পড়াশোনার ব্যাপারে তো অবশ্যই মা বাবা মানা করবে না, তো নিজের আইডিটা না থাকাটা বেটার, কারণ অ্যাডিকশন আমরা দূরে থাকলে দূরে থাকাটা ভালো। তো এইভাবে আশা করা যায় আমরা কমিয়ে ফেলতে পারবো এইসব অ্যাডিকশনের কথা। রাগিব নূর, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে বোটানির কোন কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট, যদি একাধারে একটু বলে যেতেন। ভুটানের জন্য আমার চ্যাপ্টারগুলো খুব মনে নেই আসলে, আমি অনেক আগে অনেকদিন ধরে বইটা দেখা হয় না, বা যতটুকু মনে পড়ে তার মধ্যে ইম্পর্টেন্ট হলো প্ল্যান্ট ফিজিওলজি, মানে উদ্ভিদ শারীরতত্ত্ববিদ্যা। প্ল্যান্ট ফিজিওলজিটা অনেক ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। তারপরে আমাদের নগ্নবীজি আবৃতবীজি ওই চ্যাপ্টারটা মোটামুটি ইম্পর্টেন্ট। বায়োটেকনোলজি অনেকটা ইম্পর্টেন্ট, বায়োটেকনোলজিতে ভালোই কোশ্চেন্স আসে। আর তারপরে মাইক্রো অর্গানিজম চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, মানে অণুজীব যেটা, ওই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। আর সেল ডিভিশন থেকে প্রত্যেকবার একটা ইজি কোশ্চেন আছে, বাট সেল ডিভিশন ওই কোশ্চেনগুলো আমাদের ভুল করা যাবে না, সেল ডিভিশন থেকে কিন্তু নর্মালি কোশ্চেন আসে। সো আর সেল কেমিস্ট্রি আমি সবগুলো বলে ফেললাম আসলে, বাট এই কয়টা চ্যাপ্টার, মাইক্রো অর্গানিজম, সেল কেমিস্ট্রি আর প্ল্যান্ট ফিজিওলজি, যদি তিনটে চ্যাপ্টার নাম বলতে হয় এই তিনটে চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। প্ল্যান্ট ফিজিওলজি মানে উদ্ভিদ শারীরতত্ত্ববিদ্যা, মাইক্রো অর্গানিজম মানে অণুজীব, আর সেল কেমিস্ট্রি যেটা বললাম মানে কোষ রসায়ন, এই তিনটে চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। এই তিনটে চ্যাপ্টার থেকে অনেক বেশি question। ঘুম কিভাবে কন্ট্রোল করা যায়? রাগিব নূর, আপনার কাছে প্রশ্ন ছিল একজন দর্শকের। আচ্ছা, ঘুম কন্ট্রোল করা যায় কিভাবে? চা খাইতে পারো, চা খাইলে ঘুম চলে যায় যতটুকু জানি। চা খাইতে পারো, অথবা হেঁটে হেঁটে পড়তে পারো। হেঁটে হেঁটে পড়লে ঘুম কন্ট্রোল হওয়ার চান্স আছে, মানে হেঁটে হেঁটে পড়লে কি হয়, ঘুমটা আসে না সাধারণত। অথবা যখনই ঘুম ধরছে তখন তুমি দাঁড়ায় যাবা, মানে যখন একটু ঘুমে চোখ নেমে আসছে তখন একটু দাঁড়ায় দাঁড়িয়ে পড়বা। এই সময় আমি জিনিসগুলো ফলো করতাম, হেঁটে হেঁটে পড়তাম। যখনই ঘুম হচ্ছে তখন একটু দাঁড়ায় যেতাম। আর ঘুমানোটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমানো অনেক ইম্পর্টেন্ট। এবং ঘুমানো মানে এইটুকু অ্যাডজাস্ট করে যতটুকু পড়া যায় ততটুকু পড়া লাগে। আমি ঘুম কন্ট্রোল করতাম গেম খেলে। পার সাবজেক্ট কত ঘন্টা টাইম দিলে মানে ওই টাইমটা সাফিসিয়েন্ট হবে? রাগিব নূর, আপনার কাছে প্রশ্ন। আর কত ঘন্টা টাইম দিলে, কত ঘন্টা টাইম দিলে আমি যদি 100%-এর উপর বিবেচনা করি, কেউ যদি 100% পড়াশোনা করে তাহলে 30% টাইম বায়োলজিতে দেওয়া উচিত, 30% টাইম কেমিস্ট্রিতে দেওয়া উচিত, আর তারপর 20% ফিজিক্সে দিবে, 80% হলো, বাকি 10% করে সেই ইয়েতে দিবে। মানে মার্কস অনুযায়ী যেভাবে যতটুকু দেওয়া উচিত ততগুলো করা উচিত, মানে সেভাবে টাইম দেওয়া উচিত, যেখানে যত মার্কস আমাকে সেখানে ততটুকু প্রিপারেশন করতে হবে। আমাদের মতো জুনিয়রদের জন্য যদি কিছু বলতেন। প্রশ্ন এসেছে রাগিব নূর আপনার জন্য, মানে এবার আমাদের যারা অনুজ রয়েছে তাদের জন্য আপনার পরামর্শটা কি থাকবে? আচ্ছা, যারা এবারে এইচএসসি এক্সাম নি, তোমরা তোমাদের জীবনের সবচেয়ে টাফ টাইম পার করতেছো, মানে জীবনের মোস্ট ইম্পর্টেন্ট টাইমটা পার করতেছো, তো জিনিসটাকে ওইভাবেই মানে বিবেচনা করো যে কিভাবে আমাকে টাইমটা কাটানো উচিত। এখন যদি তোমরা এমনটা ভাবো যে এখন লকডাউন চলতেছে, করোনা তো ভাইরাসের এপিডেমিক চলতেছে, অনেক খারাপ অবস্থা চারিদিকে, বাঁচবো কি বাঁচবো না এটাই ঠিক নাই, এই জিনিসগুলো চিন্তাগুলো মানে আমি যেটা বলবো যে ফাঁকিবাজদের জন্য, তারা একটা এক্সকিউজ দেখায় জাস্ট পড়াশোনা থেকে ডাইভার্টেড থাকতে যাচ্ছে। আর তোমাদেরকে অবশ্যই লকডাউন শেষ হলে কিন্তু তোমাদেরকে সবকিছুতে অ্যাপিয়ার করতে হবে, তোমাদেরকে এইচএসসি তে অ্যাপিয়ার করতে হবে, অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করতে হবে, মানে তোমাদের একটা ফিউচার আসবে, একদিন না একদিন তো এই লকডাউন শেষ হবে, তো তখন তোমাকে তো অ্যাপিয়ার করতেই হবে। তো সেটার কথা ভেবে তোমাদেরকে এখন প্রিপারেশন নেওয়া উচিত এখন থেকেই। আর যেটা বললাম যে এই 3-4 মাস অথবা 5 মাস, 4 মাস কিন্তু তোমাদের সামনের 40 বছর নির্ধারণ করে দিবে। এই 4 মাসে তুমি কিভাবে করবা, আর নেক্সট 40 বছর তুমি কিভাবে থাকতে চাও, নিজেকে কোথায় দেখতে চাও, এটা কিন্তু তোমাকে আগে এই 4 মাসই তোমাকে নিতে হবে। 4 মাস আনসার্টিন যদিও, বাট আমি ধরে নিই যে 4-5 মাস আছে। তো এই 4-5 মাস খুবই ইম্পর্টেন্ট, নিজের বেস্টটা দিয়ে ট্রাই করো, এটাই আসলে। রাগিব নূর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময়টা আমাদের জন্য ধার্য করেছিলেন। আম, আজকের এই লাইভটাতে পরিসমাপ্তি ঘোষণার জন্য আমি নীরবকে বলবো যদি আপনি কিছু বলতেন। শোনা যাচ্ছে? নীরব, আপনি কি শুনতে পাচ্ছেন? জি নীরব, আপনাকে শোনা যাচ্ছে, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলেন।
হ্যাঁ, হ্যাঁ, এখন কথা হচ্ছে যে যেহেতু সবাই এখন এই কোয়ারেন্টাইনে বোর হচ্ছে, এই কোয়ারেন্টাইন সময়টা আসলে অনেক খারাপ যাচ্ছে সবার জন্য। এজন্য কথা হচ্ছে যে তোমাদেরকে এসএসসি লেভেলে যারা ফার্স্ট ইয়ারে আসো বা সেকেন্ড ইয়ারে আসো, অবশ্যই তোমাদেরকে পড়াশোনার ট্র্যাকে থাকতে হবে। পড়াশোনার ট্র্যাক থেকে যদি তুমি একবার ছুটে যাও, তখন আবার ওই ট্র্যাকে ফিরে আসা অনেক কঠিন হয়ে যাবে তোমার জন্য। এখন যেহেতু আবার এইচএসসি লেভেল, যেহেতু এসএসসি পরীক্ষা কখন হবে এমন কোনো নিশ্চয়তা নাই, সেজন্য তোমাদের অবশ্যই পড়াশোনার ট্র্যাকে থাকতে হবে, পড়াশোনায় তোমাদের নিয়মিত আগায় যেতে হবে। এবং আমাদের গ্রুপ থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে যে তোমাদেরকে হেল্প করার জন্য, তোমাদের গাইডলাইন দেওয়ার জন্য। হয়তো অধ্যায় ভিত্তিক, যেগুলো অধ্যায় ভিত্তিক রিভিউ কি ধরনের কিভাবে পড়তে হবে, এমসিকিউ কোনটা থেকে বেশি ইম্পর্টেন্ট, কোনটা থেকে সিকিউ ইম্পর্টেন্ট, মেডিকেল টাইপ কোশ্চেন হয়তো কিছুদিনের মধ্যেই শুরু হবে, মেডিকেল মডেল টেস্ট এসএসসি 20 যারা ব্যাচটা আছে তাদের জন্য। তো আমরা চাইতেছি তোমরা পড়াশোনার ট্র্যাকে থাকো, এবং ইনশাল্লাহ গ্রুপটা ফলো করলে তোমাদের জন্য অনেক উপকার হবে। তোমরা ইনশাল্লাহ গ্রুপটা ফলো করো, এবং পড়াশোনার যে কোনো সমস্যায় বড় ভাইদেরকে নক দিবা, বড় আপুদেরকে নক দিবা। ইনশাল্লাহ তোমরা তোমাদের পার্সোনাল সমস্যা হোক বা পড়াশোনার বিষয়ক যে কোনো সমস্যা হোক, ইনশাল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের হেল্প করার জন্য। বন্নি, শেষ করো। ধন্যবাদ নীরব আপনাকে সমাপনী বক্তব্যটা দেওয়ার জন্য। এখন যে সময়টা, সেটা আমি বরাবরের মতো আবারও বলছি যে সবকিছু আনসার্টেন, কিন্তু তারপর আমাদের হাল ছেড়ে দেওয়া যাবে না। বলা হয়ে থাকে যে ডাক্তারি পেশা আমাদের পৃথিবীতে সবচেয়ে স্ট্রেসমূলক পেশা। মানে এখানে যারা আসবে বা যারা এসেছে এবং যারা ডাক্তারি করছে, তারা প্রতিনিয়ত প্রচন্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত পড়াশোনা করতে হচ্ছে, এবং সেটার প্র্যাকটিসই হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এই 3টা মাস আমাদের লাইফে অনেকটা হেলের মতো থাকে, যে পড়াশোনা ছাড়া, খাওয়া দাওয়া ছাড়া অন্য কিছু থাকে না। এটা কেন করা হয়? কারণ হচ্ছে ওই পরবর্তী জীবনের অভ্যাসের জন্য। যদি আমরা এই 3টা মাস খুব ভালো মতো না পড়ি, এই 3টা মাস নিজেকে যদি এই পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পারি, তাহলে হচ্ছে আমরা পরবর্তী জীবনটা যে ভালো মতো যাবে সেটার কোনো নিশ্চয়তা নেই। কারণ সেই অভ্যাসটা হচ্ছে আমাদের এই 3টা মাস। আমাদের দেশে হচ্ছে তাও মূলত মোটামুটি ইজি মেডিকেল অ্যাডমিশন টেস্টটা, কিন্তু অন্যান্য দেশে এরকম হয় যে প্রথমে এরকম চাপের মধ্যে যে তাদেরকে 2 বছর যেতে হয়, তারপরে তারা ডিসাইড করে যে তারা আদৌ মেডিকেলে পড়বে কি পড়বে না। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই লাকি, এবং এটা ভেবেই আমাদেরকে আগানো উচিত। তো এই সময়টা সুস্থ থাকি, সেফটি মেজার গুলো মেনটেন করি, হাইজিন মেনটেন করি, এবং পরিবারের সবার খেয়াল রাখি, নিজেরা সুস্থ থাকি, সবাইকে সুস্থ রাখি, মাস্ক অবশ্যই পরি, স্বাস্থ্যবিধি মেনে চলি। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।